আপনি আমার ঠোঁটে এমন করে কামড় দেন কেন? বেবি, তোমার ঠোঁটগুলো অনেক মিষ্টি। আপনি বারবার কেন আমার কাছে আসেন? কারণ আমি তোমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি আমার বেবি। আপনি কেন বোঝেন না? এই ভালোবাসাটা হয় না। আমি তো বলেছি আপনাকে ভালোবাসি না। কেন হয় না? আমি কি দেখতে খারাপ নাকি? তুমি আমাকে ভালোবাসো না বলো? আমি তো জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। আমি কাউকে ভালোবাসি না। আমার মতো মেয়ে কাউকে ভালোবাসার জন্য যোগ্য না, বিশেষ করে আপনাকে। তাই তাহলে আমি যখন তোমাকে ঠোঁটে স্পর্শগুলো দেই, তোমার ঠোঁটে যখন কিস করি, তোমাকে যখন আদর দিতে শুরু করি, তখন চুপচাপ থাকো কেন? যদি আমাকে ভালোই না বাসতে, তাহলে এমন চুপ করে থাকতে না, আমাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে। না না, আমি আপনাকে ভালোবাসি না। আপনি জোর করে আমাকে কাছে টেনে নেন। আমি আপনাকে সরিয়ে দিতেও পারি না। তারপর আপনাকে সরিয়ে দিতে আপনার ঠোঁটে কামড় দিয়ে ফেললে অনেক রেগে যান। আর আমি জানি আপনি কতটা রাগী মানুষ। তারপর নিজের ক্ষতি করে দিবেন। তুমি আমাকে নিয়ে কত টেনশন করো দেখেছো? আমি যদি একটু রাগ করি কিংবা রেগে গিয়ে তোমার সাথে কথা না বলি, আর কিংবা তুমি আমার ঠোঁটে কামড় দিয়ে দাও, তাতে যদি রাগ করি, কষ্ট পাই, সেটা তোমার জন্য কষ্টের হয়। তাই তুমি আমাকে দূরে সরিয়ে দিতে পারো না, দেখেছো? আর তুমি বলো যে তুমি আমাকে ভালোবাসো না। এটাই ভালোবাসা পাগলি? ভালোবাসলে ভালোবাসার মানুষটার সুখ দুঃখ সবটার দিকে খেয়াল রাখতে হয়। আমি কিসে কষ্ট পাই, কিসে আমার ভালো লাগা, সেটা তুমি খুব ভালো করেই জানো। ওই জন্য তুমি আমাকে দূরে ঠেলে দিতে পারো না, দেখেছো পাগলি? তুমিও আমাকে অনেক ভালোবাসো, তাহলে কেন বলো না? মিথ্যে। আমি তো একটা গরিব ঘরের মেয়ে। আমার জন্য ভালোবাসা নয়। আমি চাইলেও আপনাকে দূরে সরিয়ে দিতে পারবো না, কারণ আপনি এই হসপিটালের মালিকের ছেলে। তাহলে আমি কি করে আপনাকে দূরে সরিয়ে দিব বলেন? সেটা যদি অন্য কেউ হতো, তাহলেই তাকে কাছে টেনে নিতে বলো। ছি ছি, আপনি এসব কি বলেন? আমাকে দেখে আপনার অতটা বাজে মেয়ে বলে মনে হয়? আমি গরিব হতে পারি, কিন্তু আমার স্বভাবটা এতটা বাজে নয়। আব্বু আম্মু শিখিয়েছে কার সাথে কেমন বিহেভ করতে হয়। তাছাড়া আপনাকে আমি কেন জানি দূরে সরিয়ে দিতে চাইলেও পারি না। আপনি ততবারই আমার কাছে চলে আসেন। ওইটা তোমার ভালোবাসা বেবি, তুমি কেন বুঝতে পারো না? আর আমি তোমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি, তুমি সেটা ফিল করতে পারো। হয়তো নিজের অবস্থানের কথা ভেবে আমাকে দূরে সরিয়ে দাও, কিন্তু দেখো তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো, আমাকে ছাড়া থাকতেই পারবে না। কেন বুঝতে পারো না জান? তোমার এই অবহেলাটা আমি নিতে পারি না, অনেক কষ্ট হয়। না না, আমি আপনাকে ভালোবাসি না, না কোনো কিছু ফিল করতে চাই। আমার অবস্থানটা ঠিকই আছে। আল্লাহ আমাকে যেখানে রেখেছে অনেক ভালো রেখেছে। আমি চাই না আপনাকে বিয়ে করতে। একটা কথা কি জানেন তো, আমার মতো মেয়ে কাউকে ভালোবাসতে পারে না, কারো ভালোবাসাটা ডিজার্ভ করতে পারে না। আমি ভালোবাসার মতো কোনো মেয়ে নই। আপনি আমার থেকে অনেক ভালো মেয়ে পাবেন। প্লিজ আপনি এগুলো বন্ধ করেন, আর কখনো আমাকে ডিস্টার্ব করবেন না। অনেক কষ্টে আপনাদের হসপিটালে চাকরিটা পেয়েছিলাম, আর আপনি যদি রোজ এমন পাগলামি করতে থাকেন, তাহলে চাকরিটা আমাকে ছেড়ে দিতে হবে। রাগ অভিমান যা দেখানোর আমার উপর দেখাও, ভুলেও এই চাকরি ছাড়ার কথা চেষ্টা করবে না, তাহলে তোমার তো কিছু করতে পারবো না, নিজের ক্ষতি করে ফেলবো পাগলি। কি কি করবেন আপনি? প্লিজ উল্টাপাল্টা কিছু করবেন না। আপনি কিন্তু ভুলভাল কিছু করবেন না প্লিজ। আমি জানি আপনি কতটা রাগী। রাগ অভিমান যা দেখানোর আমার উপর দেখান। আপনি আমাকে মারেন, বকেন, তারপরও নিজের কোনো ক্ষতি করবেন না প্লিজ। না না, আমি তোমার উপর কোনো রাগ দেখাতে পারি না কলিজা। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তাছাড়া তোমার উপর রাগ দেখাবো কেন? তুমি তো আমার বাবুনি, সোনা, কলিজা, ময়না, টিয়া, তাহলে রাগ দেখাবো কেন? আর আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। যদি আমি নিজেকে কষ্ট দেওয়ার চেষ্টা করি, তুমি সেটা মেনে নিতে পারবে না, ঠিকই আমাকে বুকে আগলে নিবে, তাই না পাগলি? না না, এমনটা করবেন না প্লিজ। আমি চাই না আমার জন্য কেউ কষ্ট পাক। আমি বুঝতে পারছি আপনি আমাকে চান না আমি এখানে থাকি, তাই তো? আসলে কি জানেন তো, আব্বু আম্মুকে নিয়ে অনেক কষ্ট হয়। অনেক কষ্টে চাকরিটা পেয়েছিলাম। আপনার আব্বু আমাকে মেয়ের মতো ভালোবাসেন, তাই এখানে পড়ে আছি। আর আপনি যদি এমন করতে থাকেন, তাহলে আব্বু আম্মুকে নিয়ে আমাকে এখান থেকে চলে যেতে হবে। আপনি বলে দিন, তাহলে সেটাই হবে। তুমি আমাকে এমন করে বলতে পারছো? আমি তোমাকে একটাবার বলেছি এখান থেকে চলে যেতে। তুমি যদি এখান থেকে যাও না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না।
তুমি শুধু এতদিন আমার ভালোবাসাটা দেখেছো। বেবি, তুমি জানো না তোমাকে কত ভালোবাসি। তোমাকে ছাড়া একটা দিন কল্পনাও করতে পারি না। ওই জন্যই তো বারবার সব কাজকর্ম ফেলে তোমার কাছে ছুটে আসি। তুমি কেন বোঝো না আমাকে বলো? যবে থেকে তোমাকে ভালোবাসি প্রকাশ করেছি তবে থেকে তুমি আমাকে ইগনোর করতে শুরু করেছো। আচ্ছা, আমার মধ্যে কি এমন বাজে অভ্যাস আছে যার জন্য তুমি আমাকে ভালোবাসতে পারবে না বলো জান? আপনি উল্টাপাল্টা ভাববেন না। আপনার মধ্যে সবই পারফেক্ট আছে, শুধু রাগটাই একটু বেশি। সেটা কমিয়ে ফেলেন আর বোঝার চেষ্টা করেন এই সম্পর্কটা হয় না। আপনি একাই শুধু আমাকে ভালোবাসেন, আমি তো আপনাকে ভালোবাসি না। তাহলে এই সম্পর্কটা কি করে হয় বলেন? যেখানে এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, সেখানে আপনি এগুলো নিয়ে কেন ভাববেন? কে বলেছে আমাদের সম্পর্কের ভবিষ্যৎ নেই? তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। তুমি ভয় পাচ্ছ যে আমার ফ্যামিলি তোমাকে মেনে নিবে কিনা, তাই তো? ওরা কেউ আমাদের মাঝে বাধা হবে না। তুমি না বললে আব্বু তোমাকে অনেক পছন্দ করে। দেখো, ছেলের বউ হিসেবেও মেনে নিবে। আর আমি কি এত বেশি ভুল করেছি তোমাকে ভালোবেসে বলো, যার জন্য তুমি আমাকে একটু ভালোবাসতে পারবে না? ওই, আর কত কষ্ট দিবা বলো? সে একটা বছর যাবত তুমি আমাকে কষ্ট দিয়ে আসছো। এখন তো তুমি আমাকে ভালোবাসো। আমি তো ভেবেছিলাম তুমি আমাকে কখনো ভালোবাসবে না, কিন্তু এখন এত বেশি ভালোবাসো যে আবার থেকে দূরে সরে থাকতে পারো না। আমি যখনই তোমার থেকে দূরে থাকি তুমি মন খারাপ করে থাকো। তুমি বোঝো না কেন এটা আমাকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা? আমি কিছু বুঝি না আর বুঝতেও চাই না। আপনিও উল্টো বোঝেন না। আপনাকে আমি বারবার বলে বোঝাতে পারছি না এই ভালোবাসাটা হওয়া সম্ভব না। আপনি কেন বুঝতে চাইছেন না বলেন? কি করলে আপনি আমার থেকে দূরে সরে যাবেন? তোমার থেকে দূরে সরে গেলে, তোমার কাছে না আসলে, তোমাকে আমার ঠোঁটে স্পর্শগুলো না দেই, যদি তোমার ঠোঁটে আমি আদর না দেই, তুমি থাকতে পারবে? ঈশানের কথাতে নীলাশা চুপচাপ মাথা নিচু করে রাখলো। তখন ঈশান ওর মুখের পাশে হাত রেখে ওর কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ দিতে খেয়াল করলো নীলাশার ঠোঁট জোড়া কাঁপছে। তখন ঈশান আর দেরি না করে ওর ঠোঁটের সাথে নীলাশার ঠোঁট জোড়া মিলিয়ে দিল। সাথে সাথে নীলাশা কেমন পাথরের মতো শক্ত হয়ে গেল। তারপর হুটহাট করে যখন মনে করলো এটা ওর বসের ছেলে আর যার সাথে এসব কিছু করা ওর মানায় না, ঈশান হয়তো পাগলামি করছে, কিন্তু দুদিন পর যদি ওকে ভুলে যায় তখন হয়তো ওর কাছে থাকবে না। আর নীলাশা ঈশানকে প্রচণ্ড পরিমাণে ভালোবেসে ফেলছে, কিন্তু নিজের অবস্থানের কথা ভেবে সবসময় দূরে থাকার চেষ্টা করে। তাতে হয়তো কষ্টটাই বাড়বে। আর নীলাশা চায় না এই সম্পর্কটা হোক, তাতে কষ্টটাই বাড়বে আর ঝামেলা বাড়বে। শেষ পর্যন্ত ওকে এখান থেকে চলে যেতে হবে। আর নীলাশার বয়স্ক বাবা মাকে নিয়ে একা থাকতে হয়, অনেক কষ্টে সংসারটা চালাতে হয়। তাহলে যদি চাকরিটা চলে যায় তাহলে কখনোই আর ভালো থাকতে পারবে না, না তুলে দিতে পারবে আপু আম্মুর মুখের খাবার। তাই নিজেকে আরো শক্ত করে ঈশানকে সরানোর চেষ্টা করলে ঈশান ওকে আরো শক্ত করে চেপে ধরে। তখন নীলাশা উপায় না পেয়ে ঈশানকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। তারপর ঠাস ঠাস করে ওর গালে 2টা থাপ্পড় মেরে দিয়ে বলে, আসলে আপনি অসভ্য লম্পট না হলে বারবার একটা মেয়ে যেখানে আপনাকে অসহ্য বলে মনে করে, যেখানে এত বেশি ঘৃণা করে, সেখানে আপনি এইভাবে আমার কাছে আসতেন না। আসলে আপনি একটা বেহায়া। না হলে আপনাকে শতবার বুঝেও আমি কিচ্ছু করতে পারলাম না যে আপনি আমার কাছে আসবেন না। আমি আপনাকে ভালোবাসি না, তারপরও কেন এরকম পাগলামি করেন বলেন তো? কি চান আপনি? আমার শরীরটা তো তাহলে বলেন, আমি আপনার সাথে বেড শেয়ার করব। নীলাশার মুখে এমন ধারা কথা শুনেই ঈশানের মুখটা কালো হয়ে গেল। নিমিষের মধ্যে একদম স্তব্ধ হয়ে গেল। তারপর কিছুক্ষণ নীলাশার মুখের দিকে তাকিয়ে রইল ঈশান। আর রাগটাকে কন্ট্রোল করতে না পেরে পাশে থাকা জানালার গ্লাসে সজোরে একটা ঘুষি মেরে দিল। সাথে সাথে ওর হাত কেটে রক্ত পড়তে লাগলো। নীলাশা ঈশানের দিকে যেতে গেলে ও হাতের ইশারায় থামিয়ে দিয়ে রাগী কণ্ঠে বলতে লাগলো, একদম আসবে না। এত ভালোবাসার পরেও যে বুঝতে পারে না তাকে আর ভালোবাসাটা বোঝানোর কোনো ইচ্ছা নেই। আমি না লম্পট দুশ্চরিত্র? আসলে কি বলতো, সত্যিকারে ভালোবাসতে নেই কখনো। কি করব বলো, তোমার চোখের মায়ায় পড়ে গিয়েছিলাম। তোমার মনটাকে ভালোবেসেছিলাম। তোমার এই সুন্দর ব্যবহারে প্রেমে পড়ে গেছিলাম। বোঝাতে পারলাম না কতটা ভালোবাসি। আজকের পর আর এই মুখটা দেখতে পাবে না। ঈশান কথাগুলো বলে হসপিটাল থেকে বেরিয়ে যায়। নীলাশা সেখানেই কান্না করতে করতে বসে পড়ে। যাকে এত বেশি ভালোবাসে তাকে কষ্ট দিয়ে ফেললো। নীলাশা ঈশানকে ভালোবাসার কথাটা বোঝাতেই পারল না।
ঈশান বাসায় চলে আসে। কিছুতেই নিজেকে শান্ত করতে পারছিল না, মানতে পারছিল না যাকে এতটা ভালোবাসে সে ওকে এমন করে ইগনোর করলো। আজকে নিজের ওপরেই প্রচন্ড পরিমাণে রাগ হচ্ছে ঈশানের, তাই কন্ট্রোল করতে না পেরে হাতের কাছে যা পাচ্ছিল তাই ভাঙচুর করতে শুরু করলো। ভাঙচুরের শব্দে আম্মু দৌড়ে রুমে আসলো। ছেলের এমন কর্মকাণ্ডে আম্মু তাড়াহুড়ো করে ওর কাছে আসলো আর বলতে লাগলো, আপু, কি হয়েছে? এরকম পাগলামি করছো কেন? কে কি বলেছে আমাকে বলো, আমি সব ঠিক করে দিব। এরকম পাগলামি করো না। তুমি এভাবে নিজেকে কষ্ট দিচ্ছ কেন? আর তোমার হাতে এত রক্ত আসলো কোথা থেকে? আমি সব শেষ করে দিব, সব ভেঙে ফেলবো। আজকে সবকিছু আমি নিজের হাতে শেষ করে দিব। আমি কিছু রাখবো না। প্লিজ আম্মু, আমাকে আটকাতে এসো না। আচ্ছা ঠিক আছে আবু, তুমি সব ভেঙে ফেলো, সব নষ্ট করে ফেলো, কিন্তু তার আগে বলো তোমার কি হয়েছে? তুমি এরকম পাগলামি করছো কেন? কে তোমাকে এমন করে রাগিয়ে দিয়েছে? আমাকে একটাবার বলো। দেখো, আমি তার সাথে কথা বলবো। কার সাহস হয় আমার আব্বুটাকে এভাবে কষ্ট দেওয়ার? আমি বুঝতে পারছি আমার আব্বুটা খুব কষ্ট পেয়েছে, না হলে সে এইরকম পাগলামি করতো না। আমাকে বলো, কে কি বলেছে? কার উপর তুমি এরকম রেগে আছো? আম্মু, আমি কোনো কারণে রাগ করিনি, আমার ইচ্ছা হয়েছে তাই ভাঙচুর করছি। নাকি এগুলো করা যাবে না? আব্বুর টাকা পয়সা আছে কি করতে? আমি তার একমাত্র ছেলে। আমি না তাহলে কে ভাঙবে? নাকি আমি বাসা থেকে বেরিয়ে যাই, তারপর নিজের মতো করে সব সাজিয়ে তারপর ভাঙচুর করি? আপু, তোমার যা ইচ্ছা করো, তারপরও এরকম পাগলামি করো না। আমাকে বলো, কে কি বলেছে? তোমার যত খুশি ভাঙচুর করো, টাকা পয়সা তো সব তোমার জন্যই, কিন্তু এইটুকু বলো যে আমার ছেলেটাকে এমন করে কে কষ্ট দিল, যার জন্য আমার ছেলেটা এরকম পাগলামি করছে। আমাকে একটাবার বলে দেখো, আমি সব ঠিক করে দিব। তারপরও এরকম পাগলামিটা অন্তত করো না। আম্মু, বললাম তো কিছু হয়নি। তুমি প্লিজ আমাকে আটকেও না। এখান থেকে যাও, আমার মাথাটা গরম আছে। ভুলভাল কিছু বলে দিলে তখন তোমারই খারাপ লাগবে। আমি না কাউকে ভালোবাসি, না কেউ আমাকে ভালোবাসে। আমি কাউকে চাই না, আমার লাইফে কারো দরকার নেই। আমি একাই থাকতে পারবো। একা থাকলে তো আর মরে যাব না। কে ভালোবাসে না আমার ছেলেটাকে বলো আপু? কার এত বড় সাহস আমার ছেলেটাকে এমন করে ফিরিয়ে দেয়? আমি দেখছি আমার ছেলেকে কে ভালোবাসে না। আমি তার সাথে কথা বলবো। তারপরও তুমি আমাকে বলো, কে কি বলেছে? আম্মু, বললাম তো এখান থেকে যাও, প্লিজ আমাকে ডিস্টার্ব করো না। তারপর উল্টাপাল্টা কিছু বলে ফেললে তখন তোমারই খারাপ লাগবে। আমাকে প্লিজ একটু একা থাকতে দাও। সেটা না হয় ঠিক আছে, তারপরও তুমি একটু শান্ত হও। তুমি সব ভেঙে ফেলো, তারপরও একটু শান্ত হও। আমি এখান থেকে চলে যাচ্ছি, তারপরও তুমি একটু শান্ত হও। আম্মু, তুমি কি চাও? আমি নিজের কোনো ক্ষতি করে দেই? তাহলে সেটা ভালো হবে বলো। আমি তাহলে সেটাই করব। তারপরও আমাকে ডিস্টার্ব করো না। আম্মু বুঝতে পারছে ঈশান খুব বেশি রেগে আছে, আর কিছু একটা হারানোর ভয়ে কিংবা কিছু একটা না পাওয়ার আশঙ্কাতে এরকমভাবে কষ্ট পাচ্ছে। ঈশানের মুখে ভালোবাসার কথাটা শুনে আম্মু বুঝে গেছে হয়তো কোনো মেয়ের জন্য ঈশান এরকম পাগলামি করছে। ঈশান হয়তো কোনো মেয়েকে খুব বেশি ভালোবাসে, যার জন্য এমন পাগলামি করছে। আম্মু কিছুদিন যাবৎ খেয়াল করছে ঈশান নিজে নিজে কিছু একটা ভাবে আর একা একাই হাসে, খুব বেশি ভাবতে থাকে। যেটুকু সময় অফিসের দায়িত্ব সেটুকু। আব্বু এই বিষয় নিয়ে কয়েকবার আম্মুকে বলেছে, কিন্তু আম্মু বিষয়টা জানতে পারেনি। অন্যদিকে ঈশান ভেবেছিল নীলাশাকে রাজি করিয়ে তারপর দুজনে এসে আব্বু আম্মুর সাথে কথা বলবে, তারপর ওদের বিয়েটা হবে। কিন্তু যেখানে নীলাশাই ওকে পছন্দ করে না, দু চোখে সহ্য করতে পারে না, সেখানে ঈশান আর কাকে কি বলবে? তো আম্মু আর সেখানে দাঁড়ালো না, তাড়াহুড়া করে রুমে গেল। তারপর আব্বুকে কয়েকবার কল করতেই আব্বু রিসিভ করলো। আম্মু কান্না করে দিয়ে বলতে আরম্ভ করলো, ওগো, তোমার ছেলেটা তো পাগলামি করছে, প্লিজ তুমি বাসায় আসো। আমি ওকে থামাতে পারছি না। ও প্রচন্ড পরিমাণে রেগে আছে, হাতের কাছে যা পাচ্ছে সবই ভেঙে ফেলছে। তার উপর এত বেশি পাগলামি করছে, যার জন্য আমার খুব ভয় লাগছে। ওর হাত অনেকটা কেটে গেছে। কি জন্য এরকম পাগলামি করছে জানি না, তারপরও আমার মনে হচ্ছে যে ও কোনো মেয়ের জন্য পাগলামি করছে। ওগো, তোমার ছেলেকে তো কখনো এমন করে পাগলামি করতে দেখিনি। তুমি প্লিজ বাসায় আসো। কি বলো? এরকম পাগলামি কখন থেকে করছে?
তাছাড়া তুমি ওকে একটু শান্ত করতে পারছো না? তুমি এর আম্মু হয়ে ওর কাছে যেতে পারছো না? তাহলে আমি কি করে পারবো বলো? এরকম পাগলামি তোমার ছেলে আগে কখনো করেনি। হয়তো ভাঙচুর করেছে, কিন্তু এত বেশি রাগ দেখায়নি। তুমি প্লিজ বাসায় এসে দেখো। আমার খুব ভয় লাগছে ছেলেটা আবার উল্টাপাল্টা কিছু করে না বসে। প্লিজ তুমি বাসায় আসো। আমি না প্রচণ্ড পরিমাণের ভয় পাচ্ছি। তুমি প্লিজ একটু বাসায় আসো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। তুমি প্লিজ কান্নাকাটি করো না। দেখো, সব ঠিক হয়ে যাবে। আমি আসছি। তুমি টেনশন করো না তো। আমি এক্ষুনি দেখছি কি করা যায়। আম্মুর কথাতে আব্বুর অনেক টেনশন হতে লাগলো। তাই মিটিংটা ক্যান্সেল করে দিয়ে অফিস থেকে বেরিয়ে গেল। তারপর 15 মিনিটের মধ্যে বাসায় আসলো। অন্যদিকে ঈশান রুমের সবকিছু ভাঙচুর করে একদম তছনছ করে দিয়েছে। তারপর একটা সময় কান্না করতে করতে হাঁটু গেড়ে বসে পড়ে। মাথার দুই পাশে হাত দিয়ে চুলগুলো খুব শক্ত করে চেপে ধরে কান্না করে দিয়ে বলতে আরম্ভ করে, তুমি আমাকে কেন ভালোবাসো না? কেন ভালোবাসো না আমাকে? কি কম আছে আমার মধ্যে? আমার টাকা পয়সা চেহারা কোনো দিক দিয়ে কম নেই। এমন না যে আমি একটা বাজে ছেলে, আর 10টা বড়লোকের ছেলের মতো নই। বাজে কোনো নেশা আমার মধ্যে নেই। কেউ কখনো বলতে পারবে না কোনো মেয়ের পেছনে আমি ছুটেছি। শুধু জীবনের প্রথমবার তোমাকে ভালোবেসেছি, আর তুমি আমাকে বিশ্বাস করতে পারলে না, একটু ভালোবাসতে পারলে না। শেষ পর্যন্ত আমাকে এমন করে দূরে সরিয়ে দিতে চাইলে। আসলে কি আমি আর 10টা ছেলের মতো তোমার দেহের মোহে পড়ে তোমার কাছে যাইনি? সত্যিকারে ভালোবেসেছিলাম তো, এই জন্য আমাকে বিশ্বাস করতে পারলে না, তাই না? আমি আর কখনো তোমাকে ডিস্টার্ব করব না। আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে অন্যায় করেছি তো, এই জন্য তুমি আমাকে কষ্ট দিতেছো তো দাও। তারপর যেদিন থাকবো না সেদিন বুঝতে পারবে এই পাগলটা তোমাকে পাগলের মতো ভালোবাসতো। ঈশান কথাগুলো নিজে নিজেই বলছে আর কান্না করছে। এর মাঝে আব্বু তাড়াহুড়ো করে রুমে ঢুকলো। আম্মু পেছন পেছন আসলো। আব্বু এসে ওর সামনে বসে পড়ল। কিছু বলতে যাবে তার আগে ঈশান বলতে আরম্ভ করলো, আমি বললাম না তোমরা আমাকে একা থাকতে দাও, আমাকে একটু ডিস্টার্ব করবে না। তোমরা বারবার কেন আমার কাছে আসতে চাও? কি বোঝাতে চাইছো তোমরা আমাকে? কিচ্ছু বোঝাতে হবে না আমাকে, আমি তাকেই বোঝাতে পারিনি। প্লিজ এখান থেকে চলে যাও। আচ্ছা, আমরা চলে যাব, কিন্তু কে কি বলেছে আমাকে বলো। কে তোমাকে এরকম কষ্ট দিয়েছে? কার জন্য এরকম করে ভাঙচুর করলে? আর তোমার হাতের এই অবস্থা কেন? তোমার আম্মু তোমার জন্য কত কান্নাকাটি করছে, তুমি বুঝতে পারছো না? কার ভালোবাসার জন্য তুমি এরকম পাগলামি করছো আমাকে বলো। আমাদের ভালোবাসাটা কি তোমার কাছে কিছুই নয়? নাকি তোমার লাইফে অন্য কারো ভালোবাসাটা খুব বেশি প্রয়োজন? আমাকে বলো। না না আব্বু, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। নিজের উপরে রাগ করছি। যেখানে নিজেকেই বোঝাতে পারিনি, সেখানে তোমাদের আর কি বোঝাবো? হ্যাঁ, তোমাদের ভালোবাসাটা আমার কাছে সব, কিন্তু আমার লাইফে অন্য কারো ভালোবাসাটা চাই, যেটা না পেলে লাইফটা অপূর্ণ হয়ে থাকবে। আমি ওকে বোঝাতে পারিনি, ব্যর্থ হয়ে গেছি। প্লিজ তোমরা এখান থেকে যাও, আমাকে ডিস্টার্ব করো না। আমি একা থাকতে চাই, আমি সারা জীবনের জন্য একা থাকতে চাই। ঈশান কথাগুলো বলছে আর কান্না করছে। আব্বুকে শান্ত করার জন্য ওকে এক হাতে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমাকে বলো, কে কি বলেছে? কার জন্য এরকম পাগলামি করছো? আমি সব ঠিক করে দেব। কে আমার ছেলেকে ভালোবাসে না? আমার এত সুন্দর একটা ছেলেকে কে ভালোবাসবে না? দেখি কার এত বড় সাহস। আমি তার সাথে জোর করে তোমায় বিয়ে দেব। তারপর এরকম পাগলামি করো না। আমি তো জানি আমার ছেলেটা কত ভালো, তাই না? কে ভালোবাসবে না বলো আমাকে? আব্বুর এরকম কথা শুনে ঈশানকে বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তারপর বলতে আরম্ভ করলো, আব্বু, আমি নীলাশাকে ভালোবাসি, প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। ওকে ছাড়া থাকতেই পারবো না। প্রচণ্ড পরিমাণে কষ্ট হবে, হয়তো মরে যাব। তুমি ওকে বলো না আমাকে ভালোবাসতে। তুমি জানো আমি ওকে কতটা ভালোবাসি। আজকে 6টা মাস যাবৎ ওকে বোঝানোর চেষ্টা করছি, আর ও আমাকে প্রতিনিয়ত ইগনোর করে চলছে। ও কেন বোঝে না আমার কতটা কষ্ট হয়? আমি ওকে কি করে বোঝাবো বলো? আমি তো ওকে ছাড়া থাকতে পারবো না। ও কেন বোঝে না? কি বলছো তুমি? কোন নীলাশাকে ভালোবাসো? আব্বু, ও আমাদের হসপিটালের নার্স, ওই মেয়েটাকে আমি ভালোবাসি। প্লিজ তুমি ওকে বলো না আমাকে একটু ভালোবাসতে। আমার লাইফে ওর ভালোবাসাটা খুব প্রয়োজন।
আমি থাকতে পারবো না ওকে ছাড়া। প্রচণ্ড পরিমাণে কষ্ট হবে আমার। তুমি ওকে একটু বুঝিয়ে বলো। কি বলছো এগুলা? ও তো সামান্য একটা মেয়ে, তার উপর ও আমাদের হসপিটালের নার্স। তুমি কি বলছো এগুলো? হ্যাঁ আব্বু, ও সামান্য মেয়ে, কিন্তু আমি ওর ওই সামান্য মনটাকে ভালোবেসেছি, সহজ সরল ব্যবহারটাকে ভালোবেসেছি, ওর মায়ায় পড়ে গেছি। আর কেউ কারো মায়া পড়লে তাকে ছাড়তে পারবে বলো? আমি ওকে ছাড়তে পারবো না আব্বু। তুমি ওকে বলো না আমাকে একটু ভালোবাসতে। ও আমাকে প্রচণ্ড পরিমাণে ইগনোর করছে, যে কষ্টটা আমি সহ্য করতে পারি না। প্লিজ আব্বু, ওর ভালোবাসাটা একটু আমার লাইফে এনে দাও। আমি থাকতে পারবো না ওকে ছাড়া। এটা কি করে হয়? তুমি বুঝতে পারছো ও সামান্য একজন নার্স আর গরিব ঘরের মেয়ে। তুমি কিনা শেষ পর্যন্ত ওর মায়ায় পড়লে, ওকে ভালোবেসে ফেললে। এটা কি করে সম্ভব বলো? তাছাড়া ওর থেকে কত ভালো মেয়ে তোমাকে পছন্দ করে। সেদিন আমার বন্ধুর মেয়ে তোমাকে পছন্দ করেছে, সেটা আমাকে বলেছে। আর আর তুমি তো সেটা সেখানেই বারণ করে দিলে। আর শেষ পর্যন্ত আমাদের হসপিটালের সামান্য একটা নার্সকে তোমার পছন্দ হলো। এইটা কি করে আমি মেনে নেব বলো? হ্যাঁ, ও সামান্য, আমি ওই সামান্য মেয়েটাকে ভালোবাসি। ও যদি অন্ধ হয়, ওর অঙ্গ প্রত্যঙ্গগুলো নাও থাকে, তারপরও আমি ওকে ভালোবাসি। আব্বু, আমি কিছু শুনতে চাই না, না কিছু জানতে চাই। আমি ওকে ভালোবাসি আর ওকেই চাই। আব্বু কি বলবে বুঝে উঠতে পারছে না, তাই চুপ করে আছে। ঈশান বুঝতে পারলো আব্বু ওদের সম্পর্কের বিষয়টা জানতে পেরে হ্যাপি নয়, তাই আব্বুকে ছেড়ে দিল। তারপর কিছুটা পিছিয়ে যেতে লাগলো। তখন আম্মুর কাছে যেতে গেলে ঈশান পিছিয়ে গেল আর বলতে আরম্ভ করলো, তোমরা কেউ আমার কাছে আসবে না, আমাকে কিছু বোঝাতে হবে না। আমি সবটা বুঝে গেছি। নীলাশা ঠিকই বলেছিল যে আমাদের সম্পর্ক কখনোই হবে না। অন্তত আমার আব্বু সেটা হতে দেবে না। আব্বু, তোমার চুপ থাকাতেই বুঝে গেছি তুমি নীলাশাকে কখনোই মেনে নিবে না, ওকে আমার থেকে দূরে সরিয়ে দিবে। এই জন্যই ও বারবার বলে এই সম্পর্কটা কখনোই হবে না। ও কি বলেছিল জানো? যখন আমি ওকে প্রকাশ করেছি আমি ওকে ভালোবাসি, নীলাশা তোমার দয়াতে চাকরিটা পেয়েছে, তাই সেই দয়াটাও হারাতে চায় না। আর তুমি ওকে অনেক স্নেহ করো মেয়ের মতো, তাই তোমার কাছে ও তোমার ছেলেকে চাইতে পারবে না, যে কিনা ওকে দয়া করে চাকরিটা দিয়েছে। আমার ভাবতে অবাক লাগছে, আমার আব্বু কিনা আমাকে মিথ্যা ভালোবাসা দেখায়, কিন্তু একটু ভালোবাসে না। সামান্য শুধু গরিব আর ধনীর ব্যবধানের কারণে আমার ভালোবাসাটাকে আমার আব্বু মেনে নিবে না। তোমরা চলে যাও, আমার কাউকে দরকার নেই। যেখানে নীলাশা আমাকে বুঝতে পারেনি এত ভালোবাসার পরেও, সেখানে তোমরা বুঝবে কি করে? তোমরা তো রঙিন চশমা পরে আছো, টাকা পয়সা তোমার কাছে সবচেয়ে বড়। থাকো তুমি তোমার টাকা নিয়ে। আজকের পর থেকে তুমি শুধু আমার পাল্টে যাওয়াটা দেখবে। আমি এমনভাবে নিজেকে চেঞ্জ করব যেটা তোমরা কল্পনাও করতে পারবে না। আর ও আমাকে ভালোবাসে না, আমি ওকে বোঝাতে পারিনি এতদিনেও ওকে কতটা ভালোবাসি। ঈশান কথাগুলো বলে আবারও জানালার গ্লাসে সজোরে কয়েকটা ঘুষি মেরে দিল। সাথে সাথে কাটা জায়গা থেকে আরো রক্ত পড়তে আরম্ভ করলো। আম্মু কান্না করে দিয়ে দৌড়ে ঈশানের কাছে যেতে গেলে ও বলল, একদম কেউ আমার কাছে আসার চেষ্টা করবে না। আমি কাউকে ভালোবাসি না, না আমাকে কেউ ভালোবাসে। আমার প্রতি তোমাদের মিথ্যে মায়া দেখাতে হবে না। তুমি আব্বুর মতো ইগো নিয়ে বসে থাকো, আমার কাউকেই চাই না। আমি নিজেকে তিলে তিলে শেষ করে দিব, তখন তোমরা ভালো থাকো। একদম আমার কাছে আসার চেষ্টা করবে না, তাহলে কিন্তু আমি আমাকে নিজেকে শেষ করে দিব। আব্বু, প্লিজ পাগলামি করো না। আমি বলছি তোমার আব্বু ওই মেয়েটাকে না মেনে নিলে আমি মেনে নিব। আমি দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দিব ওর সাথে। তারপরও তুমি পাগলামি করো না। আম্মুর কথাটা একটু রাখো। তুমি তো জানো তোমার আম্মু তোমাকে কতটা ভালোবাসে। তোমার কষ্ট হলে আমি সেটা সহ্য করতে পারি না আব্বু। প্লিজ একটু কথা শোনো, আমাকে একটু কাছে যেতে দাও। না না, কেউ আমার কাছে আসবে না। তোমাদের কারো ভালোবাসার আমার দরকার নেই। আমি আজকে অনেক ভালোভাবে বুঝে গেছি তোমরা আমাকে কতটা ভালোবাসো, যার জন্য আমার ভালোবাসাটাকে মেনে নিতে পারছো না। আর আব্বু, আজকে থেকে তুমি শুধু তোমার ছেলের বাজে চেহারাটাই দেখতে পাবে। ঈশান কথাগুলো বলে ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। তারপর শাওয়ারটা ছেড়ে দিয়ে ভিজতে লাগলো আর চিৎকার করে কাঁদতে লাগলো। আব্বু আর আম্মু দুজনে দরজা ধাক্কা দিতে লাগলো আর আব্বু বলতে লাগলো, ঈশান, আমার কথা শোনো। দেখো, ওর থেকে ভালো মেয়ের সাথে আমি তোমার বিয়ে দেব।
দেখো, ওর থেকে সুন্দর মেয়ে তোমার লাইফে আমি এনে দেব, যে কিনা তোমাকে ওর থেকেও বেশি ভালোবাসবে। আর ওই মেয়েটা তো বলেই দিয়েছে ও তোমাকে ভালোবাসে না। তাহলে তুমি কেন পাগলামি করছো? কথাটা শোনো, আমি কি তোমার খারাপ চাইবে বলো? আমি সব সময় তোমার ভালো চাই। তাহলে কেন এরকম পাগলামি করছো? আমাকে একটু সময় দাও, আমি ওর থেকে ভালো মেয়ে তোমার জন্য এনে দিব। ওর থেকে ভালো মেয়ের আমার দরকার নেই, আমার ওকেই চাই। যেখানে আমি নীলাশাকে বোঝাতে পারিনি, সেখানে তোমাদের কি করে বোঝাবো? আমার আর কারো কথা শুনতে হবে না। আমি বুঝে গেছি তোমরা আমাকে কতটুকু ভালোবাসো। ও আমাকে ভালোবাসে না তো তোমরা সবাই শুধু আমার বদলে যাওয়াটা দেখবে। আমি যে বুকে ওর জন্য ভালোবাসা জন্ম দিতে পারি, সেই বুকে ওর জন্য প্রচণ্ড পরিমাণে অবহেলা আর ঘৃণাটাও জন্ম দিতে পারি। ও আজকে থেকে আমার পাল্টে যাওয়াটা দেখবে। আমি ওকে কত বেশি ইগনোর করতে পারি। ঈশান কথাগুলো বলে কান্না করতে করতে ফ্লোরে বসে পড়ল। আর আব্বু আম্মু অনেকক্ষণ যাবত ওকে ডাকাডাকি করলো। আম্মু কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। আব্বু ডাকাডাকি করেও যখন কোনো রেসপন্স এলো না, তখন হতাশ হয়ে রুম থেকে বেরিয়ে গেল। আম্মু কান্না করছে, তাই আব্বু তাকে বলতে লাগলো, আমার কথা শোনো, সব ঠিক হয়ে যাবে। ওই মেয়েটার জন্য দুদিন পাগলামি করবে, তারপর সবই ঠিক হয়ে যাবে। একটু বোঝার চেষ্টা করো, তোমার ছেলেটা এরকমই, যে জিনিসটা খুব করে চাই সে জিনিসটার জন্য পাগলামি করে। এখন ওই মেয়েটার প্রতি একটু মায়ায় পড়েছে, কিন্তু ওকে ভালোবাসে না, আবেগের বশে এরকমটা করছে। দেখো, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমার ছেলেটা তো এখনো ছোট আছে, যার জন্য আবেগের বশে এরকম করছে। আসলে কি বলতো, আমাদের ভালোবাসার কোনো মূল্য তোমার কাছে নেই। তোমার কাছে নাম, যশ, প্রতিপত্তি, টাকা পয়সা, এগুলো সব কিছু, তাই না? একটা সময় দেখবে তোমার জন্য আমার ছেলেটা শেষ হয়ে যাবে, তারপরও তুমি বুঝতে পারবে আমার ছেলেটা ওই মেয়েটাকে কতটা ভালোবাসতো। এই মেয়েটা কি এমন অন্যায় করেছে? আর আমার ছেলেটা বলো, যার জন্য তুমি ওর ওপর খালি দায়িত্বের বোঝাটাই চাপিয়ে দাও। ছোটবেলা থেকে ওর নিজের কোনো ইচ্ছা আমরা পূরণ করতে পারি না। তুমি ওকে যেটা বলো সেটাই শুনতে হয়। আর তুমি বলো ওর কোনো ইচ্ছা অপূর্ণ রাখনি, যার জন্য আমার ছেলেটা ভেতর থেকে ভেঙে যাচ্ছে। ছেলেটার বোঝার বয়স হতেই বিদেশে পাঠিয়ে দিলে, তারপর যখন দেশে ফিরে আসলো তখন একটা মেয়েকে ভালোবাসলো, আর তুমি তাকে ওর লাইফ থেকে ফিরিয়ে দিচ্ছ। একটা সময় তুমি বুঝতে পারবে তুমি কত বড় ভুল করেছো, তখন হয়তো আমার ছেলেটাই ফুরিয়ে যাবে। শাইলা, আমার কথা শোনো, দেখো কিছু হবে না। তোমার ছেলে পাগলামি করছে, একটা সময় পাগলামিটা থাকবে না, তারপর দেখো সব আবার স্বাভাবিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে পাগলামি করে, আর আমিও একটা পাগল, যার জন্য এরকম পাগল ছেলের জন্ম দিয়েছি। তুমি আর কিছু বোঝাতে আসবে না আমাদের। আমার ছেলেটার যদি কিছু হয় না, আমি সারা জীবনের জন্য তোমার থেকে দূরে চলে যাব। তুমি যেখানে নিজেই ভালোবেসে বিয়ে করেছিলে, সেখানে আমার ছেলের ভালোবাসাটা কি তোমার মেনে নিতে কি সমস্যা? তুমি বুঝতে পারছো না, ওই মেয়েটা একটা সাধারণ ঘরের মেয়ে, গরিব ঘরের মেয়ে। ওকে আমার ছেলের পাশে দাঁড় করিয়ে আমি কি করে মানুষকে বলবো যে একটা নার্স আমার ছেলের বউ? আমি কি করে মানুষের সামনে মুখ দেখাবো বলো? বাহ, শেষ পর্যন্ত এরকম একটা কথা তুমি বলতে পারলে। ও গরিব বলে কি মানুষ না? তুমিও তো আমাকে গরিব ঘর থেকেই তুলে এনে বিয়ে করেছিলে। আমার আব্বুকে কি বলেছিলে? আমাকে যদি তোমার সাথে বিয়ে না দেয় তাহলে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবে। আর সেখানে শেষ পর্যন্ত কিনা একটা গরিব ঘরের মেয়েকে তোমার ছেলে ভালোবেসেছে বলে আজকে তুমি এমন করে তাকে দূরে সরিয়ে দিচ্ছ। তোমার কারণে একটা সময় আমার ছেলেটা শেষ হয়ে যাবে, আর সেই দিনই আমার শেষ দিন হবে, বলে দিলাম। ঈশানের আম্মু কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে গেল কান্না করতে করতে। ঈশানের আব্বু কি করবে বুঝে উঠতে পারছে না, চুপচাপ রইল। অন্যদিকে ঈশান চলে আসার পর নীলাশা হাউমাউ করে কান্না করে দিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে। তারপর মুখে হাত দিয়ে বলতে আরম্ভ করে, এটা আমি কি করলাম? যে মানুষটা আমাকে এত বেশি ভালোবাসে, আমার জন্য এত পাগলামি করে, আজকে 6টা মাস যাবত আমাকে ভালোবাসার কথা বলেছে, আমাকে শুধু বোঝানোর জন্য বারবার নিজের কাছে টেনে নিয়েছে, সুযোগ পাওয়া সত্ত্বেও আমার গায়ে এমন করে টাচ করেনি, যার জন্য আমার কাছে মনে হয়েছে উনি আমার দিকে খারাপ নজরে তাকায়।
আমাকে হয়তো ভালোবাসার স্পর্শ দিয়েছে, কিন্তু এমন কোনো বাজেভাবে স্পর্শ করেনি যার জন্য আমি ওনাকে এমন করে আঘাত করলাম। কি করে পারলাম আমি ওনাকে এইভাবে সরিয়ে দিতে? ছি, আমি আমার ভালোবাসাটাকে ধরে রাখতে পারলাম না। আপনি আমাকে মাফ করে দিবেন প্লিজ। আপনি এমন করে নিজেকে কষ্ট দিবেন না। আপনার নিঃস্বার্থ ভালোবাসার কাছে আমাকে হেরে যেতে হয়েছে, তারপরও আমি আপনাকে কাছে টেনে নিতে পারিনি। প্লিজ আমাকে মাফ করে দেন। আমি আপনার ভালোবাসাটার প্রতিদান দিতে পারলাম না। আমি এমন একটা পরিস্থিতির মধ্যে আছি যেখানে আমার ভালোবাসাটার কোনো মূল্যই নেই। আপনারা কি ভাবছেন? বলা নেই কওয়া নেই হুটহাট কি হচ্ছে এসব? ঈশান আর নীলাশার কথাতে হয়তো সেটা একটু হলেও বুঝতে পেরেছেন। নীলাশা ঈশানদের হসপিটালের সাধারণ একজন নার্স। ঈশান যেদিন নীলাশাকে প্রথম দেখেছিল সেদিনই ওর প্রেমে পড়ে গেছিল। বাইকে ছোটখাটো একটা অ্যাক্সিডেন্টে পড়ে হাতটা অনেকটা ছিলে যায়। তারপর ব্যান্ডেজ করার জন্য ওদেরই হসপিটালে আসে। এর আগে ঈশান কখনোই বলেনি ওইটা ওদের হসপিটাল, কিংবা ওইখানে গিয়ে কোনোভাবে নিজেকে প্রেজেন্ট করেনি। ঈশান হসপিটালে আসার পর একটা নার্স এসে ওর হাতে ব্যান্ডেজ করতে আরম্ভ করেছিল। আর হুটহাট করে কেউ একজন এসে ঈশানের হাতটা ব্যান্ডেজ করতে থাকে। তখন ঈশানও মেয়েটার দিকে অপলক নয়নে তাকিয়েছিল। ও ভাবতেও পারেনি একটা মেয়ে এত সুন্দর হতে পারে। মেয়েটার মুখে একটা মায়া মায়া ভাব আছে। ঈশান সেদিন ড্যাব ড্যাব করে নীলাশার দিকে তাকিয়েছিল। তারপর ব্যান্ডেজ করা হয়ে গেলে নীলাশাও ঈশানের মুখের দিকে এক ধ্যানে তাকিয়েছিল। তারপর একটা সময় বেশ খানিকটা লজ্জা পেয়ে বলেছিল, এভাবে তাকিয়ে না থেকে এখন হাতের দিকে তাকান, দেখুন সব ঠিক হয়ে গেছে। এখন একটা ইঞ্জেকশন পুশ করলেই সব ঠিক হয়ে যাবে। না না, আমি কোনো ইনজেকশন নিতে পারবো না। আমার ওগুলোর কোনো দরকার নেই, আমি এমনিতেই ঠিক আছি। কেন ইঞ্জেকশন দিতে পারবেন না কেন? বুঝতে পেরেছি, বাচ্চাদের মতো ভয় পাওয়ার কি আছে? হ্যাঁ, এই সামান্য বিষয় নিয়ে এত বেশি ভয় পান কেন? এত বড় দামড়া ছেলে ইঞ্জেকশন দেখলে হাত পা ছুটতে থাকেন কেন? হ্যাঁ, সাধারণ বিষয় এত বড় একটা সূচ ফোটালে ভয় লাগবে না বলেন? ভালো জায়গাটাকে ফুটো করে কিসব উল্টাপাল্টা জিনিস শরীরে ঢুকিয়ে দেন। এসবে কোনো প্রয়োজন নেই। আমার শরীর এমনিতে ফিট ফাইন আছে, তাই সুস্থ শরীর ব্যস্ত করার কোনো দরকার নেই। আমাকে এভাবে টর্চার করবেন না তো। কিছু হবে না, চুপ করে বসুন এখানে, দেখুন সব ঠিক হয়ে যাবে। তো ঈশান চলে আসতে গেলে তখন ঈশানের বন্ধুরা আবার ওকে জোর করে সেখানে বসিয়ে দেয়। তারপর নীলাশা একটা ইঞ্জেকশন এনে ঈশানের হাতে পুশ করে দিতে ঈশান চিৎকার করে ওঠে আর বাচ্চাদের মতো ফুপিয়ে কান্না করে দিয়ে নীলাশাকে জড়িয়ে ধরেছিল। ঈশানের ওরকম একটা কর্মকাণ্ডে নীলাশা হতবাক হয়ে গেছিল। ওর শরীরের মধ্যে বিদ্যুৎ খেলে গেছিল। তারপর যখন ঈশান বুঝতে পেরেছিল নার্স মেয়েটাকে জড়িয়ে ধরেছে, তখন খেয়াল করে মেয়েটা বেশ লজ্জায় সরে গেছে। ঈশান ওই দিন যে কাণ্ড ঘটিয়েছিল সেটা কখনো কেউ ভুলতে পারছিল না। নীলাশাকে দেখতে প্রচন্ড পরিমাণে মায়াবী ছিল, তাই ঈশান বারবার হসপিটালে আসতো। আর নীলাশাও বুঝতে পেরেছিল হয়তো ছেলেটাকে পছন্দ করে আর ভালোবেসে ফেলেছে, যার জন্য ওর থেকে দূরে সরে থাকার চেষ্টা করছিল। আর ততদিনে ঈশানের আব্বু ওকে হসপিটালের সবার সামনে পরিচয় করিয়ে দিয়েছিল। তারপর ঈশানী রোজ হসপিটালে আসে আর নীলাশাকে মনের কথাগুলো বোঝানোর চেষ্টা করে। তাই প্রতিনিয়ত নীলাশার কাছে আসার চেষ্টা করে। তারপরও যখন নীলাশা দূরে সরে যাচ্ছিল তখন ঈশান ওকে প্রপোজ করে বসে। তখন ও বলে, দেখেন, আমার দ্বারা আপনাকে ভালোবাসাটা সম্ভব না। আপনি অনেক বড় লোকের ছেলে, আপনার মুখে এসব ভালোবাসার কথা মানায় না। তার উপর আমার মতো একটা শরীরের জন্য তো নয়ই। শুধু শুধু এসব কথা বলে নিজেকে একটা হাসির পাত্র বানাবেন না। দেখো, আমি সত্যি তোমাকে ভালোবাসি, তুমি কেন বুঝতে চাইছো না? তাছাড়া বড়লোকের ছেলেরা কি ভালোবাসতে পারে না? নাকি আমাদের মন বলতে কিছু নেই? তুমি হয়তো আমাকে বড়লোকের আর 10টা ছেলের মতো ভাবছো। আমি তোমাকে ভালোবেসে নিজের কাছে টেনে নিয়ে নিজের প্রয়োজনটা মিটিয়ে তারপর দূরে সরিয়ে দেব, তেমনটা কখনোই হবে না। আপনি আমার সম্পর্কে জানেন না, তাই আপনার এই ভালোবাসাটা উপচে উপচে পড়ছে। যখন জানতে পারবেন তখন আপনার এই ভালোবাসাটা থাকবে না। তাই বলছি, আপনি এখনই এখান থেকে চলে যান। আপনাকে আর ভালোবাসা দেখাতে হবে না। আর আপনি জানেন না, আমি একটা গরিব পরিবারের মেয়ে। আপনি যদি আমার সম্পর্কে জানতেন তাহলে কখনোই এই ভালোবাসার কথাটা আমাকে বলতে পারতেন না। তুমি কেমন কি আমি সেটা জানতে চাইনি। তুমি কোন পরিবারের থেকে এসেছো, তোমার ব্যাকগ্রাউন্ড কি, কয়টা ছেলের সাথে রিলেশন করেছো, আমি কি এসব নিয়ে ইন্টারভিউ দিতে বলেছি? আমি তোমাকে ভালোবাসি সেটা জানিয়ে দিলাম। আর তুমি যে আমার থেকে সিনিয়র আমিও সেটাও জানি। তাই আমি আরও কিছু জানতে চাই না। তুমি আমাকে ভালোবাসবে,
তুমি সময় নাও, যত পারো সময় নাও, আর আমার সম্পর্কে জেনে নাও। আমি বিদেশ থেকে পড়ালেখা করে এসেছি, আর দরকার পড়লে তুমি আমার বন্ধুর থেকে জেনে নিও। কালকে আমি ওকে পাঠিয়ে দিব, ও সবটা বলে দিবে। কিন্তু আর কোনো কথা নয়, আমি যেটা বলেছি সেটাই হবে। আমাকে তোমার ভালোবাসতেই হবে, না মানলে জোর করে উঠে নিয়ে গিয়ে বিয়ে করব। সেটা কি খুব ভালো হবে? তার থেকে সহজে বলে দাও আমাকে ভালোবাসো। ঈশান এরকম ধারা পাগলামিতে নীলাশা সেদিন ভেবেছিল হয়তো এই ছেলেটা দুদিন পরে ওকে ভুলে যাবে, কিন্তু দিন যতই যাচ্ছিল ঈশানের পাগলামিটা বেড়েই চলছিল। একটা মাস যেতে না যেতে ঈশান নীলাশাকে ভালোবাসার গভীরতাটা বোঝাতে বন্ধুদের কথা মতো ওকে কাছে টেনে নিতে শুরু করে। তার মনের কথাগুলো বোঝানোর জন্য ওকে নানাভাবে নিজের স্পর্শগুলো দিতে শুরু করে। প্রথম প্রথম নীলাশার অস্বস্তি লাগলেও বুঝতে পেরেছিল যে ছেলেটা ওকে সত্যিই ভালোবাসে, যার জন্য ওকে বারবার কাছে টেনে নেয়। নীলাশা মুখে না বললেও ঈশানের স্পর্শগুলো ও মন থেকে উপভোগ করত। তারপরও বুঝতে পেরেছিল এই সম্পর্কটা হওয়াটা কোনোভাবেই সম্ভব না। তার উপরে যদি ঈশানের আব্বু জানতে পারে তাহলে ওকে চাকরি থেকে বের করে দিবে। সবকিছু বিবেচনা করে আর নিজের অবস্থানের কথা ভেবে নীলাশা ঈশানকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেছিল, কিন্তু দিন দিন ঈশানের পাগলামোটা এত বেশি বেড়ে যাচ্ছিল যার জন্য ওকে আটকে রাখাটাই কষ্ট হচ্ছিল। নীলাশা অনেক ভেবে তারপর একটা সিদ্ধান্ত নেয়। এর মাঝে পুরো 6টা মাস কেটে যায়, আর এই 6টা মাসে ঈশান এত বেশি পাগলামি করলো যার জন্য নীলাশা ওকে দূরে সরিয়ে রাখতেই পারছিল না। তারপর অনেক কষ্টে নিজের মনটাকে স্থির করে, ভাবে যে করেই হোক ঈশানকে দূরে সরিয়ে দিতে হবে। তাই ওকে প্রচন্ড পরিমাণে ইগনোর করতে শুরু করে। আর ঈশান প্রতিদিনের মতো আজকেও নীলাশার সাথে দেখা করতে আসে। তারপর যখন ওর সাথে কথা বলছিল তখন নীলাশা ঈশানকে এড়িয়ে যাচ্ছিল। তখন ঈশান ওকে একটা ফাঁকা রুমে নিয়ে যায় আর নীলাশাকে কাছে টেনে নেয়। তারপর ওদের মাঝে কি কথা হলো সেটা তো আপনারা জানতেই পারলেন। ঈশানের সাথে এমন একটা সিন ক্রিয়েট করে নীলাশা হসপিটালে থাকতে পারলো না, কান্না করতে করতে বাসায় চলে গেল। তারপর সারাটা দিন রুম থেকে বেরোলো না। অন্যদিকে ঈশান 2 ঘন্টা যাবৎ শাওয়ার নিয়ে চোখের অশ্রুগুলো শাওয়ারের সাথে এক করে দিল। তারপর ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। আজকে যাকে এত বেশি ভালোবাসলো তাকে বোঝাতে পারলো না, তাই বুকের ভেতর প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছিল। তার বাসাতে থাকতে পারলো না। কোনো রকমে শুকনো কাপড় পরে বাসা থেকে বেরিয়ে গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে পড়লো। যাওয়ার সময় আম্মু পেছন থেকে কয়েকবার ডাকলো, ঈশান শুনলো না। ঈশান একটা বারে আসে আর নেশা করতে লাগলো। ঈশানের ড্রিঙ্কস করার অভ্যেস নেই, কিন্তু দেশে ফিরে বন্ধুদের জোরাজোরিতে একদিন পার্টিতে একটু খেয়েছিল। সেদিন মনে হয়েছিল বুকের ভেতরটা চিরে যাচ্ছিল। ভেবেছিল এগুলো মানুষ কি জন্য খায়, সেটা বোঝার চেষ্টা করেছিল, কিন্তু আজকে মনে হচ্ছে এগুলো খেয়েই নিজেকে শান্ত করে রাখতে পারবে। ঈশান একের পর এক ড্রিঙ্কস করে যাচ্ছে, কিছুতেই বুকে যন্ত্রণা কমছে না। ঈশান ড্রিঙ্কস করতে করতে এতটাই মাতাল হয়ে গেল যার জন্য ওর মধ্যে কোনো হিতাহিত জ্ঞান নেই। ও টেবিলে শুয়ে পড়ে আর বলতে আরম্ভ করে, কেউ আমাকে ভালোবাসে না, আর আমিও কাউকে ভালোবাসি না। আমি ওকে বোঝাতেই পারিনি কতটা ভালোবাসি। যেখানে আমাকে মেয়েরা চোখে হারায় সেখানে তুমি আমাকে এমন করে দূরে সরিয়ে দিলে। নিজের মায়া ফেলে ভালোবাসা শিখিয়ে এখন ভালোবাসাটা বুঝতে চাইলে না। তোমার কাছে আমি এতটাই তুচ্ছ হয়ে গেছি যার জন্য আমাকে ভালোবাসতে পারবে না। আমি তো একটা বাজে ছেলে। এখন থেকেই বাজে ছেলেটা তোমাকে ডিস্টার্ব করবে না। এখন থেকে আর একটু ডিস্টার্ব করব না, দেখো। ঈশান কথাগুলো বলতে বলতে সেখানেই ঘুমিয়ে পড়ল। তো রাত 1টা বেজে যাচ্ছে, তারপরও ঈশান বাসায় ফিরছে না। আম্মু কান্না করে পুরো বাসা মাথায় তুলে ফেলেছে। আব্বু বারবার বলছে, শাইলা, শান্ত হও, তোমার ছেলে একটু পরেই বাসায় চলে আসবে। তুমি কান্নাকাটি করছো কেন? কিছু হবে না, তুমি শুধু শুধু পাগলামি করছো। আর একটা কথা বলবে না এরপরও? তোমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে, এত কিছুর পরও তুমি নিজেকে স্বাভাবিক রাখতে পারছো? আমার ভাবতে অবাক লাগছে তুমি কি না এরকমভাবে নিজেকে স্বাভাবিক রাখতে পারছো। আসলে ছেলেটা তো আর তোমার একার নয়, আমারও। এই জন্য আমি নিজেকে কিছুতেই স্বাভাবিক রাখতে পারি না। আম্মুর কথায় উত্তর দেবার মতো আব্বুর কাছে কোনো উত্তর নেই। এটা ঠিক যে উনি শুধু স্ট্যাটাসের কথা ভেবে নীলাশাকে ওনার ছেলের থেকে দূরে সরিয়ে রাখছে। তো আম্মু অনেকক্ষণ যাবৎ কান্না করলো।
তারপরও যখন আব্বু চুপ করে রইল, তখন আম্মু ঈশানের বন্ধু রাজকে কল করলো। তারপর কান্না করে সবটা বলল। সব শোনার পর রাজ বাসা থেকে বেরিয়ে ঈশানকে এদিক ওদিক খুঁজতে লাগলো। তারপর যখন পাচ্ছিল না, তখন ভাবলো ঈশান সেদিন যে বাড়ি গিয়েছিল হয়তো ওইখানটায় থাকতে পারে। রাজ বাড়ির একটা ওয়েটারকে কল করে জানতে পারলো ঈশান ওখানেই আছে। রাজ তাড়াহুড়ো করে বাড়ি চলে যায়। তারপর গিয়ে দেখে ঈশান পুরো মাতাল হয়ে গেছে। না কোনো রেসপন্স আছে আর না কোনো কথা বলছে। ও কোনো রকম বিলটা দিয়ে তারপর ঈশানকে নিয়ে বাসার উদ্দেশ্যে চলে যায়। ৮ ঘন্টা পর বাসায় পৌঁছে কলিং বেল দিলে আম্মু দরজা খুলে দেয়। রাজের কাঁধে ঈশানকে রেখে আম্মু কান্না জুড়ে দেয়। তখন রাজ বলতে আরম্ভ করে, কান্নাকাটি করবে না, দেখেন সব ঠিক হয়ে যাবে। ও হয়তো একটু বেশি ড্রিঙ্কস করেছে। সব দোষ এর আব্বুর রয়েছে। একটা সময় দেখো আমার ছেলেটা ওর আব্বুর জেদের জন্যই শেষ হয়ে যাবে। এর আব্বুর রাগ অভিমান আর না শেষ হবে না। উনি নিজের কথা ভেবে আমার ছেলের ভালোবাসাটা বারবার দূরে সরিয়ে দিচ্ছে। তুমি দেখো তোমার এই রাগ অভিমানের জন্য আমার ছেলেটা একটা সময় মারা যাবে। তার জন্য একমাত্র দায়ী থাকবে তুমি। রাজ ঈশানকে নিয়ে শুয়ে দিতে আম্মু কিছুক্ষণ ওর পাশে বসে কান্না করলো। আর রাজ দাঁড়িয়ে রইল। আম্মু ঈশানের জুতাটা খুলে দিয়ে এসিটা ছেড়ে দিয়ে ওর শরীরে একটা চাদর দিয়ে কান্না করতে করতে বেরিয়ে গেল। আর রাজ বলতে লাগলো, আন্টি আমি জানি না ঈশান কি জন্য এমন করছে, তবে মনে হচ্ছে অনেক কষ্ট পেয়েছে, তাই সব উল্টোপাল্টা জিনিস খেয়েছে। যদি কিছু মনে না করেন তাহলে আমাকে বলেন, যদি কোনো সমস্যা না হয় আমি চেষ্টা করব আমার সর্বোচ্চ দিয়ে সমাধান করার। আমি তো ওকে বেস্ট ফ্রেন্ড ভাবি, ও আমাকে বেস্ট ফ্রেন্ড ভাবে, তাহলে আমার বেস্ট ফ্রেন্ডের এরকম একটা অবস্থান কি করে আমি চুপ করে থাকবো বলেন? আম্মু কান্না করতে করতে সবটা বলল রাজকে। রাজ মাথা নিচু করে রইল। তারপর বলতে লাগলো, আন্টি আমি এই বিষয়টা জানতাম আর ঈশানকে বারণও করেছিলাম এই মেয়েটাকে ভালো না বাসতে, ওর কাছে না যেতে। তারপর ওর মায়ায় জড়িয়ে গেছে। আমি জানি এরকম কিছু ঘটতে পারে, তাই ওকে আগেই বারণ করেছিলাম, কিন্তু ঈশান আমার কোনো কথা শুনেনি। কি করবে বলেন? ভালোবাসাটা তো আর বলে কয়ে হয় না, হয়ে গেছে। আর ঈশান বুঝতে পেরেছে তখন এরকম পাগলামিটা করছে। আমি এর থেকে বেশি কিছু বলতে পারলাম না। এই মেয়েটা অনেক গরিব ঘরের, এই জন্যই হয়তো আঙ্কেল ওকে মেনে নিতে চাইছে না। আম্মু কান্না করতে লাগলো। তখন রাজ নিরুপায় হয়ে বাসা থেকে বেরিয়ে গেল। অন্যদিকে নীলাশা সারা রাত আর ঘুমোতে পারল না, কান্না করে বালিশ হয়ে গেল। আম্মু আব্বু ওকে অনেকবার জিজ্ঞেস করলো, তো এভাবে 2-3 দিন কেটে গেল। নীলাশা মন খারাপ করে থাকে হসপিটালেও। এখন ঈশান সকালে বাসা থেকে বের হয় আর সেই রাত 2টা-3টার দিকে বাসায় ফিরে। হয়তো আব্বু না হলে রাজ ওকে বাসায় দিয়ে যায়। ঈশান প্রচন্ড পরিমাণে ড্রিঙ্কস করতে শুরু করেছে। তার উপর যদি ওর আব্বু কিংবা আম্মু বারণ করে, আবার সেই ভাঙচুর করতে শুরু করে দেয়, নিজেকে কষ্ট দেওয়ার চেষ্টা করে। এর মাঝে ঈশান কয়েকবার হাত কেটে ফেলেছে, নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। ছেলের এমন অধঃপতন দেখে আম্মু প্রচন্ড পরিমাণে কান্না করে আর বারবার আব্বুর কাছে রিকোয়েস্ট করে বলে মেয়েটাকে মেনে নিতে। আর আব্বু তার উল্টো কাজটাই করে। এসব জানতে পারলে ঈশানের আব্বুর প্রতি যতটুকু ভালোবাসা ছিল সেটুকু শেষ হয়ে যাবে। তো আফজাল সাহেব অনেক ভেবেচিন্তে হসপিটালে আসে। তারপর নীলাশাকে ডেকে পাঠায়। নীলাশা অনুমতি নিয়ে ঢোকে। তারপর ওনার সামনে দাঁড়িয়ে বলে, আঙ্কেল আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। আর তোমাকে কি জন্য ডেকেছি তুমি সেটা জানো। তুমি খুব ভালো আছো তাই না, এরকম একটা নাটক করে? নীলাশা মাথা নিচু করে রইল। ও জানে আফজাল সাহেব ওকে কিসের জন্য ডেকেছে। নীলাশা কিছুক্ষণ চুপ করে থেকে বলতে আরম্ভ করে, আঙ্কেল আমি জানি আপনি আমাকে ভুল বুঝবেন, কিন্তু আমি আপনার ছেলের পাগলামিতে কোনো সায় দেইনি। আমি জানি এই সম্পর্ক হবার না। আমি একটা গরিব ঘরের মেয়ে। আমি কি করে আপনার ছেলের বউ হতে পারি এটা আমি কখনোই ভেবে দেখিনি। আমি আপনার ছেলেকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু উনি বারবার পাগলামি করেছে। তার জন্য যদি আপনি আমাকে শাস্তি দেন কিংবা চাকরি থেকে বের করে দিতে চান তো দিতে পারেন। আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। আমি তোমাকে চাকরি ছেড়ে যেতে বলিনি, কিন্তু তুমি ওর সাথে কোনো কাজে সায় দিবে না, যাতে আমার সম্মানটা ডুবে যায়। আমি তোমাকে এখানে চাকরি দিয়েছি, তার মানে এই না যে তুমি সেটার সুযোগ নিয়ে আমার ছেলের দিকে হাত বাড়াবে। আঙ্কেল আমার আব্বু আম্মু তেমন কোনো শিক্ষা দেয়নি। ওরা আমাকে শিখিয়েছে কার স্থান কোথায়। আমি আমার স্থানটা খুব ভালো করেই জানি। আমি সামান্য একজন নার্স। আমার সাজে না আপনার ছেলেকে নিয়ে স্বপ্ন দেখা। আমি যেখানে নিজেকে নিয়ে স্বপ্ন দেখতে ভুলে গেছি, সেখানে এত বড় স্বপ্নটা দেখা আমার জন্য অনেক অপরাধ হবে।
তাই আমি এগুলো ভাবি না। আপনার যদি আমার কথাগুলো বিশ্বাস না হয় তাহলে আপনি আমাকে শাস্তি দিতে পারেন স্যার। আফজাল সাহেব আর কিছু না বলে কেবিন থেকে বেরিয়ে যেতে নীলাশা কান্না করতে করতে দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে নিচে বসে পড়ল আর বলতে লাগলো, সব দোষ আমার জন্যই সবটা হয়েছে। আমি যেখানেই যাই সেখানে একটা না একটা ঝামেলা পাকাই। আল্লাহ কি জন্য যে সাদা চামড়াটা আমাকে দিতে গেল। এর থেকে তো কালো চেহারাই ভালো ছিল, তাতে অন্তত ছেলেরা আমার দিকে নজর দিত না। এই সুন্দর চেহারাটা আমার জন্য কালো হয়ে দাঁড়াতো না। আমি তো গোবরে পদ্ম ফুল হয়ে জন্ম নিয়েছি। এই পদ্ম ফুলটা যতই সুন্দর হোক কেউ তুলে বাসায় নিয়ে যাবে না। আল্লাহ, যে মানুষটার কপালে আমি নেই তাকে আমার জন্য কষ্ট দিও না। আমার কথাটা ছেড়েই দিলাম, তুমি অন্তত ওনাকে কষ্ট দিও না। আমি এগুলো সহ্য করতে পারছি না। তুমি এর শেষ কোথায় বলে দাও আমাকে। এভাবে পুরো একটা মাস কেটে গেল। এর মাঝে ঈশান নিজের বেহাল দশা করে ফেলেছে, পুরো পাগল হয়ে গেছে। এদিক ওদিকে দৌড়ে বেরিয়েছে, আর সেদিনের পর থেকে ঈশান আর হসপিটালে যায়নি। এর মাঝে কয়েকবার ঈশানের সাথে নীলাশার রাস্তায় দেখা হয়েছে। নিশান ওকে খেয়াল করেনি, কিন্তু নীলাশা ওকে দেখলে নিজেকে আড়াল করে রেখেছে। নীলাশা খুব কাছ থেকে দেখেছে আগের সেই হ্যান্ডসাম স্মার্ট স্টাইলিশ ছেলেটা কেমন পাগলের মতো হয়ে গেছে। চুলদাড়ি বড় হয়ে গেছে আর একদম দেবদাস হয়ে গেছে, পাগলের মতো ঘোরাফেরা করে। তার উপর সবসময় হাতে সিগারেট থাকে। আম্মু রোজ কান্না করে ঈশানকে বোঝানোর চেষ্টা করে। অন্যদিকে আফজাল সাহেবের মনটা সেই পাথর হয়ে আছে। ছেলের এরকম একটা অবস্থা উনি মুখ বুজে সহ্য করে যাচ্ছে, আর আম্মু ওনাকে বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে। বুঝতে পারেন উনি কখনোই ওদের সম্পর্কটা মেনে নিবে না। তাই শেষে আম্মু আব্বুকে বোঝানোটাই বন্ধ করে দেয়। আম্মু প্রতিদিন সকালে ঈশানের রুমে গিয়ে দেখে ঈশান ঘুমোচ্ছে, না হলে উঠে বসে আছে আর কিছু একটা ভাবছে। প্রতিদিনের মতো আজকে রুমে এসে দেখে ঈশান সিগারেট খাচ্ছে। আম্মু আসতেই ঈশান সিগারেটটা ফেলে দিল। তখন আম্মু বলতে লাগলো, আপু, আর কত কষ্ট দেবে নিজেকে? এভাবে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছ, তার জন্য তো আমিও কষ্ট পাচ্ছি। তুমি সেটা কি দেখতে পাচ্ছ না? নাকি আমার ভালোবাসাটা তোমার কাছে কিছুই মনে হয় না? তুমি বলে দাও তাহলে, আমি এখান থেকে চলে যাব। অন্তত তোমার কষ্টটা আমাকে দেখতে হবে না। আমি দিনের শেষে শুধু এইটুকু দেখতে চাই, আমার ছেলেটা হাসি মুখে আছে। তাহলে তুমি সেই হাসি মুখটা, তো তোমার মুখে সেই হাসিটাই আমি দেখতে পাচ্ছি না। উল্টে নিজেকে এত বাজেভাবে একটা বাজে পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছ, যেখান থেকে তুমি পরবর্তীতে ফিরে আসতে পারবে না। ঈশান কোনো কথাই বলছে না, আর আম্মু কান্না করতে লাগলো। তখন ঈশান বলল, আম্মু, এত টাকা পয়সা দিয়ে কি হবে যদি মনে শান্তিটাই না থাকে? প্রিয় মানুষটাই যদি লাইফে না থাকে, কি দরকার এত স্ট্যাটাস, ইগো, নামডাক আর প্রতিপত্তি দিয়ে? টাকা পয়সা দিয়ে কি আব্বু আমার সুখটা কিনে দিতে পারবে? কখনোই না। আমি আমার লাইফ থেকে সুখটাকে হারিয়ে ফেলেছি আম্মু। বুকের ভেতর না প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হয় জানো তো, যার জন্য নিজেকে আটকে রাখতে পারি না। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে, কিন্তু শুধু তোমার মুখের দিকে চেয়ে বেঁচে থাকতে হয়। মরে গেলে তো একেবারেই মরে যেতে পারতাম, কিন্তু বেঁচে থেকে যে আমি প্রতিদিন মরে যাচ্ছি, আমি তোমাদের কি করে বোঝাবো? তোমার পাল্টে যাওয়াতে, এরকম নিজেকে কষ্ট দেওয়াতে আমিও যে কষ্ট পাচ্ছি সেটা কি তুমি দেখতে পাচ্ছ না? নাকি আমার কষ্টটা তোমার চোখে পড়ে না? আম্মু, তুমি আমাকে মাফ করে দিও। আমি পারছি না নিজেকে ধরে রাখতে। এত কষ্ট কেন হয় বলো? ভালোবাসায় যে এত যন্ত্রণা আমি আগে জানতাম না। না হলে কখনোই ওই মেয়েটাকে তো দূরে থাক, ভালোবাসার নামটাই মুখ দিয়ে উচ্চারণ করতাম না। কি করব? আমার বেহায়া মনটা যে ওই গরিব মেয়েটাকে ভালোবেসে ফেলেছিল, যাকে তোমরা মেনে নিতে পারলে না। আম্মু মুখে কাপড় চেপে কান্না করতে লাগলো, আর ঈশান দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। আম্মু রুম থেকে বেরিয়ে গেল। দরজায় আব্বু দাঁড়িয়ে আছে। ঈশান কিছুক্ষণ পর বাসা থেকে বেরিয়ে গেল। ঈশান এসব কথা বলতে চায় না, আর সেটাই বারবার বলতে হয়। বুকের ভেতরটা ভেঙে চুরে যাচ্ছে। কষ্টগুলো ভুলতে বাড়ি গিয়ে ইচ্ছে মতো ড্রিঙ্ক করলো। সেদিন রাতে আর বাসায় ফিরল না। তখন হোটেলের দুজন ওয়েটার ওকে একটা রুমে দিয়ে আসে। পরদিন বাসায় আসলে আম্মু অনেক কান্নাকাটি করলো, আর আব্বু প্রচন্ড পরিমাণে বকাঝকা করলো, আর বলতে আরম্ভ করলো, তোমাকে অনেক লাই দিয়েছি, আজকের পর থেকে তোমার বাসা থেকে বেরোনো বন্ধ। আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি, তার মানে এই না যে তোমার যা খুশি তাই করবে। তুমি নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছ।
বুঝতে পারছো না আমার সম্মানটাকে তুমি ডুবিয়ে ফেলছো। এসব আজে বাজে সাইপাস খেয়ে নিজের শরীরটাকে তো শেষ করে দিচ্ছ, আর তোমার আম্মুকেও কষ্ট দিচ্ছ, আর আমার টেনশন বাড়াচ্ছ। আমি তো বলিনি তোমাদের আমাকে নিয়ে টেনশন করতে। তোমার কিসের টেনশন? তোমার তো সব টেনশন দূর হয়ে গেছে। আমি তো আর ওই মেয়েটার কাছে যাচ্ছি না, না অন্য কোনো মেয়ের সাথে রাত কাটাচ্ছি, যার জন্য তোমার সম্মানটা ধুলোর সাথে মিশে যাচ্ছে। আব্বু ঈশানের এরকম ধারা কথাটা শুনেই রেগে ঠাস ঠাস করে ওর গালে 2টা থাপ্পড় মেরে দিল। ঈশান আর রাগটাকে কন্ট্রোল করতে না পেরে পাশে থাকা একটা কাচের গ্লাস হাতে নিয়ে দেয়ালের সাথে জোরে সরে কয়েকটা ঘুষি দিল আর বলতে আরম্ভ করলো, বাসা থেকে তোমার জন্য বেরোবো না সেটাই ঠিক হবে তো? তাহলে থাকবো বাসার মধ্যে এখন থেকে। ঈশান রুমে গিয়ে দরজা সজোরে লাগিয়ে দিল। আম্মু দরজার সামনে গিয়ে কিছুক্ষণ কান্নাকাটি করলো আর ডাকাডাকি করতে লাগলো। ঈশান আর কারো কথাই শুনল না। ও এই একটা মাসে পুরো পাগলের মতো হয়ে গেছে। অন্যদিকে রাজ এই বিষয়টা নীলাশাকে জানিয়েছে, কিন্তু ও নিরুপায়, কী বা করতে পারে। উল্টো যখন ঈশানের কথা মনে হয় তখন প্রচন্ড পরিমাণে কান্না করে, কাউকে বলতেই পারে না। আব্বু আম্মু ওকে এরকম চুপচাপ থাকতে দেখে ওকে অনেকবার জিজ্ঞাসা করেছে কি হয়েছে। নীলাশা তারপরও কিছুই বলেনি। এভাবে আরও 4-5টা দিন কেটে গেল। এর মাঝে বাসা থেকে ঈশান আর বের হয়নি। খাওয়া দাওয়াটাও বন্ধ করে দিয়েছে। এখন রুম থেকেও আর বের হয় না। আব্বু আম্মু রুমের সামনে এসে দরজা ধাক্কাধাক্কি করলে ঈশান বারবার বলেছে, এভাবে যদি বারবার আমাকে ডিস্টার্ব করতে থাকো তাহলে নিজেকে শেষ করে দিব। আমাকে ডিস্টার্ব করো না, তোমরা কেউ আমাকে ডিস্টার্ব করবে না। আর যদি বেশি ডিস্টার্ব করো তাহলে এই পৃথিবী থেকে চলে যাব, যেখানে গেলে আর খুঁজেই পাবে না। ঈশানের এখন শরীরের বেহাল অবস্থা, শরীরে যেন আর কোনো শক্তি অবশিষ্ট নেই। তারপর রুমের মধ্যে শুয়ে বসে সিগারেট খায়। আম্মু ঈশানের কর্মকাণ্ডের জন্য শুধু আব্বুকেই দায়ী করছে। সেই কবে থেকে আম্মু আব্বুকে কথাগুলো বলা বন্ধ করে দিয়েছে। 7ম দিনের মাথায় আব্বু রাতে বাসায় আসলে আম্মু আব্বুর পা জড়িয়ে ধরে কান্না করে বলতে লাগলো, ওগো, তুমি আমার ছেলেটাকে বাঁচতে দাও। তুমি ওর উপর এতটা জুলুম করো না। ও অন্যায় করে থাকলে তার শাস্তি আমাকে দাও। তারপরও ওকে এরকম করে শাস্তি দিও না। আমি আমার ছেলেটাকে নিয়ে অনেক দূরে চলে যাব। ঈশান ওই মেয়েটাকে বিয়ে করলে তো তোমার সমস্যা। ওর সাথে তুমি ঈশানকে মেনে নিতে পারবে না তো তোমার সম্মানে দাগ লেগে যাবে। তেমন কিচ্ছু হবে না। তার আগেই আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। তারপরও আমার ছেলেটাকে দয়া করে একটু বাঁচতে দাও। ওর ভালোবাসাটাকে এইভাবে কেড়ে নিয়ে ওকে নিঃস্ব করে দিও না। আমাকে একটু দয়া করো। আমি আমার ভালোবাসা থেকে তোমার কাছে ভিক্ষে চাইছি। আমার ছেলের জীবনটা ভিক্ষে দাও। আম্মুর এত আকুতি মিনতির পরও আব্বু কিছুই বলছিল না। আম্মু আধ ঘন্টা যাবত ওনার পা জড়িয়ে ধরে কান্না করলো, কথাগুলো বলল। তারপর যখন আব্বু শুনলো না তখন আম্মু কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। অন্যদিকে ঈশানের শরীরের বেহাল দশা হয়ে গেছে। কেউ আর ওই দিনের পর থেকে ঈশানের রুমে যেতে পারেনি। আম্মু যতবার রুমে যাওয়ার চেষ্টা করেছে ঈশান ততবার নিজের ক্ষতি করে দিবে বলেছে, কিন্তু এখন যেন শরীর আর চলছিল না। যেটুকু শক্তি অবশিষ্ট ছিল নেশা করে সেটাকে যেন শেষ করে দিয়েছে। এখন নিঃশ্বাসটা ত্যাগ করাটাই সময়ের ব্যাপার হয়ে গেছে। বিছানা ছেড়ে আর উঠতে পারছে না, আর রুমেও কেউ যেতে পারে না, যার জন্য কেউ ঈশানের অবস্থাটা দেখতে পারছে না। রাতে ঈশান শুয়ে শুয়ে ভাবছে এরপর হয়তো আর কখনো পৃথিবীর আলোটাই দেখা হবে না, কারণ শরীরটা আর সায় দিচ্ছে না। এই মুহূর্তে খুব ইচ্ছে করছিল প্রিয়সীর মুখটা একবার দেখতে, যার জন্য এত কঠিন আয়োজন। হয়তো সেই সুযোগটা আর কখনো হবে না। তাই ফোনের গ্যালারিতে থাকা নীলাশার একটা ছবি বের করে ওর মায়াবী চেহারাটা বারবার দেখতে লাগলো। তারপর একটা সময় নিজেই বলতে লাগলো, খুব বেশি ভালোবেসে ফেলেছিলাম তো, ওই জন্য বুঝতেই পারলেন না প্রেয়সী। তোমাকে আর কি বোঝাবো, যেখানে আব্বু আম্মুকে বোঝাতে পারলাম না। আর তুমি তো অন্যের মেয়ে ছিলে, আমার আর কিছু বোঝানোর নেই তোমাকে। আজকের পর হয়তো তোমাকে আর দেখতে পারবো না। সামনে থেকে দেখতে না পারলেও ফোনে তোমাকে একবার শেষবারের মতো দেখে নিলাম পাগলি। তবে জানো তো পাগলি, আমি যদি কখনো আল্লাহর কাছে কিছু চাওয়ার সুযোগ পাই না, শুধু তোমাকেই চাইব। ভেবে নিব হয়তো আমার কপালে তুমি ছিলে না। তবে একটা কথা মনে রেখো, ভুলেও কখনো কাউকে ভালোবেসে ফেলো না, না হলে আমার কষ্টটা সেদিন বুঝতে পারবে। বুকের মাঝে প্রচন্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছে, তাই আর থাকতে পারল না। আস্তে আস্তে ঈশানের চোখ জোড়া বন্ধ হয়ে আসলো।
পরদিন যখন আম্মু ওকে ডাকতে আসলো তখন ঈশানের কোনো সাড়া শব্দই পাচ্ছিল না। তখন আম্মু কান্না করতে করতে পুরো বাড়ি মাথায় করে ফেললো। আব্বু দৌড়ে এসে বলতে লাগলো, শাইলা, কি হয়েছে? এভাবে চিৎকার করছো কেন? ওগো, আমার ছেলেটা মনে হয় উল্টোপাল্টা কিছু করে ফেলেছে। প্লিজ তুমি দরজা ভেঙে ফেলো। ও কথা বলছে না। আমি সেই আধ ঘন্টা যাবৎ ছেলেটাকে ডেকেই যাচ্ছি। ও যেটা বলেছিল সেটাই করেছে। দেখেছো, তোমার রাগের কাছে আমার ছেলেটাকে হারিয়ে ফেলেছি। এর মাঝে বাসার কাজের লোকগুলো সেখানে আসলো। আব্বু কাজের লোকের সাহায্যে দরজাটা ভেঙে ফেললো। ঈশান বিছানায় এলোমেলো হয়ে পড়ে আছে। আব্বু গিয়ে ওকে ডাকতে লাগলো। ঈশানের কোনো সাড়া শব্দ নেই। আম্মু কান্না করতে করতে ফোনটা হাতে নিয়ে খেয়াল করলো সেখানে একটা মেয়ের ছবি। বুঝতে বাকি রইল না এই মেয়েটার জন্যই ছেলের এমন পাগলামি। আব্বু অনেক ডাকাডাকি করেও কোনো কাজ হলো না। তখন কাজের লোকের সাহায্যে ধরাধরি করে ঈশানকে ওদের হসপিটালে নিয়ে গেল। আফজাল সাহেব চিৎকার করে ডাক্তার ডাকতেই ডাক্তার এসে ওনার সামনে দাঁড়ালো আর ঈশানের এমন অবস্থা দেখে বলতে আরম্ভ করলো, আফজাল সাহেব, ছেলের এই অবস্থা কেন? কি হয়েছে? ডক্টর, আগে আমার ছেলেকে বাঁচান। নার্স, কুইক অক্সিজেন রেডি করো, ওকে থিয়েটারে নিয়ে চলো। ডাক্তারের কথাতে তাড়াহুড়া করে নীলাশা আসলো আর এসে যাকে দেখলো তাকে দেখার পর বুকের ভেতর কেঁপে উঠল। ও চোখ দিয়ে আপনা আপনি পানি বের হতে শুরু করলো। তারপরও সবকিছু ভুলে গিয়ে ঈশানকে নিয়ে স্ট্রেচারে করে অপারেশন থিয়েটারের দিকে নিয়ে যেতে লাগলো। নীলাশা ঈশানের মুখের দিকে তাকিয়ে আছে। ওর প্রচন্ড পরিমাণে ভয় হচ্ছে। মনে হচ্ছে এই মানুষটা ওর থেকে দূরে চলে যাবে। হয়তো আর কখনো এই মানুষটার মুখটা দেখতে পারবে না। অপারেশন থিয়েটারে নিয়ে যেতে ডক্টর অপারেশন শুরু করে দেয় আর বুঝতে পারে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিল, যার জন্য শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে। আর না খেয়ে থাকার ফলে শরীরটা নিঃশেষ হয়ে গেছে। নিঃশ্বাস নিতেই ওর কষ্ট হচ্ছে। 1 ঘন্টা পর ডক্টর বেরিয়ে আসে। তারপর বেরিয়ে আসতেই আম্মু বলতে আরম্ভ করে, ডক্টর, আমার ছেলের কি অবস্থা? ও বাঁচবে তো? আমি ওকে আবার সেই আগের মতো অবস্থায় ফিরে পাবো তো? ও আমাকে আম্মু বলে ডাকবে তো? ম্যাডাম, আপনি শান্ত হন। ঈশান ঠিক আছে, আসলে অনেকটা টেনশন করেছে। আর অনেক দিন যাবৎ খাবারটাও ঠিক মতো খায় না। তার উপরে কাল রাতে মনে হয় অনেকগুলো স্লিপিং পিল খেয়ে নিয়েছিল, যার জন্য এই অবস্থা হয়েছে। টেনশন করবেন না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু এটা বলুন তো, ছেলের এই অবস্থা হলো কি করে? ডক্টরের কথা শুনে আম্মু হাউমাউ করে কান্না করে দিল। আফজাল সাহেব মাথা নিচু করে রইল। এর মাঝে আম্মু খেয়াল করলো কিছুটা দূরে একটা মেয়ে দাঁড়িয়ে কান্না করছে। আম্মুর বুঝতে আর বাকি রইল না এটাই ওনার ছেলের সে অবাধ্য ভালোবাসা। হসপিটালে আসার আগে ঈশানের হাতে যখন ফোনটা ছিল তখন আম্মু এই মেয়েটার ছবিটাই দেখেছিল। নীলাশাকে দেখে আম্মু ওর কাছে আসলো। তারপর ওর একটা হাত ধরে বলতে আরম্ভ করলো, তুমি নীলাশা, তাই না? নীলাশা মাথা নিচু করে নিল। আম্মু ওর হাতটা 2 হাতে জোর করে ধরে বলতে লাগলো, দেখেছো মামুনি, তোমাকে ভালোবেসে আমার ছেলেটা কি অবস্থা হয়েছে। আমার ছেলেটাকে একটু দয়া করো, একটু তোমার ভালোবাসাটা ভিক্ষে দাও। আমি কথা দিচ্ছি, ওর আব্বু তোমাকে মেনে না নিলেও আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব। তারপরও আমার ছেলেটাকে একটু বাঁচতে দাও। ও তোমাকে ভালোবাসে। খুব বেশি অন্যায় করে ফেলেছে বলো? ও খুব বেশি অপরাধ করে ফেলেছে বলো? তোমাকে ভালোবাসাটা কি ওর জন্য এত বেশি অন্যায় ছিল? আমি তোমার পায়ে ধরে ওর ভালোবাসাটা ভিক্ষে চাইছি। তারপরও তুমি ওকে ফিরিয়ে দিও না। ও বাঁচতে পারবে না তোমাকে না পেলে। একমাত্র ছেলে আমার, একটু বাঁচার সুযোগ দাও। আমাদের মা ছেলের উপর এইটুকু দয়া করো। আম্মু নীলাশার পা ধরতে গেলে ওর সরে গেল আর আব্বু বলতে লাগলো, শাইলা, কি পাগলামি করছো তুমি? চুপ, একদম চুপ। আর একটা কথা বলবে না তুমি। আজকে তোমার জন্য আমার ছেলের এই অবস্থা। তুমি আমাকে আর আমার ছেলেকে অনেক দয়া করেছো, আর করতে হবে না। এবার অন্তত আমাকে ছেড়ে দাও। এবার অন্তত আমার ছেলেটাকে বাঁচতে দাও। আমি ওকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাব। সেখানে তুমি আর তোমার কোনো স্ট্যাটাস থাকবে না। শাইলা, আমার কথাটা শোনো। আমি আর কিছু শুনতে চাই না। তুমি আমার নামটা ধরেও ডাকবে না। তোমার ভালোবাসার উপর থেকে আমার পুরো বিশ্বাসটাই উঠে গেছে। তোমার প্রতি এখন শুধু আমার ঘৃণা জন্মে গেছে, ঘৃণা। শুধু তুমি আমার স্বামী বলে তোমাকে এতদিন কিচ্ছু বলিনি, কিন্তু আজকে আমি থাকবো না। মামানি, তুমি আমাকে একটু দয়া করো। আমি তো তোমার মায়ের মতো বলো।
তোমার মা যদি তোমার কাছে কিছু ভিক্ষে চাইতো তুমি দিতে না বলো? আমার ছেলেটাকে একটু বাঁচতে দাও, একটু ওকে ভালোবাসাটা ভিক্ষে দাও। আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। আম্মুর এরকম ধারা কথাতে নীলাশা সেখানে থাকতে পারল না। কান্না করতে করতে দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। তারপর কিছুক্ষণ চোখে মুখে পানি দিল আর বেসিনের সামনে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। এটা আমি কি করলাম যে মানুষটাকে আমি নিজের থেকেও বেশি ভালোবেসে তাকে এমন করে কষ্ট দিলাম? এর থেকে তো উপরওয়ালা আমাকে নিয়ে গেলেই পারতো। আমি সব জায়গাতে ঝামেলা পাকিয়ে ফেলি। আমাকে যে এত বেশি ভালোবাসে তাকে এত বেশি কষ্ট দিয়ে ফেললাম। আমি কি করে ওনার সামনে গিয়ে দাঁড়াবো? উপরওয়ালা আমাকে এমন একটা কপাল দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে যে কপালে ওনার ভালোবাসাটা লেখা নেই। এর মাঝে ঈশানের সব ফ্রেন্ড বিষয়টা জানতে পেরে হসপিটালে চলে আসছে। আর রাজ এসে আম্মুকে একটা জায়গায় নিয়ে জোর করে বসালো। আর আম্মু বারবার ওকে বলতে লাগলো, রাজ, আমার ছেলেটাকে আবার আগের মতো ফিরিয়ে দে আপু। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। তুই তো জানিস ও আমার একমাত্র ছেলে। তুইও তো আমার ছেলের মতো বল। তুই তোর বন্ধুকে একটু বল না। আমি ওকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাব। ওই মেয়েটাকে আমি অনেক বুঝিয়েছি, ও তারপরও নিজের জেদের কাছে অটল। হয়তো ঈশানের আব্বুর জন্য ওকে এমন করে দূরে সরিয়ে দিচ্ছে। আমি বুঝতে পেরেছি ও হয়তো ঈশানকে ভালোবাসে, কিন্তু নিজের অবস্থানের কথা ভেবে ওকে দূরে সরিয়ে দিচ্ছে। আম্মু অনেকক্ষণ যাবৎ রাজের একটা হাত ধরে কান্নাকাটি করতে লাগলো। রাজ আর উপায় না পেয়ে নীলাশাকে খুঁজতে লাগলো। তারপর নীলাশাকে খুঁজে পেল হসপিটালের এক কোনায়। নীলাশা দেওয়ালে পিঠ ঠেকিয়ে কান্না করছে। এমন কিছু দেখে রাজ বলতে আরম্ভ করলো, এ কি, আপনি কান্না করছেন কেন? আপনার তো খুশি হবার কথা যে মানুষটাকে আপনি এমন করে ইগনোর করছেন যে আপনাকে ভালোবাসে তাকে তো দূরে সরিয়ে দিয়েছেন। ছেলেটাকে এমন করে কষ্ট দিতে পেরেছেন, তাহলে আপনার না খুশি হবার কথা, তাহলে কান্না করছেন কেন? আপনি তো আজকে হাসবেন, অনেক বেশি খুশি হবেন, তাহলে কান্না করছেন কেন? ভাইয়া, আপনি আমাকে মাফ করে দিবেন। আমি নিরুপায়। আমি পারবো না ওনাকে নিজের কাছে টেনে নিতে, না ওনার বুকের ঠাঁই খুঁজে নিতে। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি এই সুন্দর চেহারা নিয়ে জন্ম নিয়ে অনেক বড় পাপ করে ফেলেছি। আমি বুঝতে পারিনি যে আমার জন্য একটা মানুষ এভাবে কষ্ট পাবে আর নিজেকে এত বেশি কষ্ট দিবে। আপনি আমাকে মাফ করে দেন। আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। এত কিছুর পরও আপনার কাছে মনে হচ্ছে আপনি নিজেই অপরাধ করেছেন? আপনি তো অপরাধ করেছেন ওকে কষ্ট দিয়ে। আপনি কখনো ভালো থাকতে পারবেন না। আমি বলে দিচ্ছি, আজকে ওর যদি কিছু হয়ে যেত না, এর জন্য একমাত্র আপনি দায়ী থাকতেন। আপনি কখনো ভালো থাকতে পারবেন না। আর যদি কখনো কাউকে ভালোবেসে ফেলেন না, তাহলে বুঝতে পারবেন এই ভালোবাসার মধ্যে কতটা যন্ত্রণা রয়েছে। আমি নিরুপায়। আমি ওনাকে নিজের কাছে টেনে নিতে পারিনি। আপনি আমাকে মাফ করবেন। আমি জানি আপনি আঙ্কেলের জন্য এরকম করেছেন, কিন্তু আপনি তো একটাবার ওকে বলতে পারতেন যে আপনার অবস্থানের দিক থেকে আপনি ওকে ভালোবাসতে পারছেন না। অন্তত আমাকে বলতে পারতেন। আমি তো বারবার এসে আপনাকে জিজ্ঞেস করেছিলাম কি জন্য আপনি এমনটা করছেন। অন্তত ঈশানের আম্মুর কাছে বলতে পারতেন। আমি তো বলেছিলাম যে ওর আম্মু কতটা কান্নাকাটি করছে। ওর আম্মু সব কিছুতেই রাজি আছে, শুধু উনি ওনার ছেলের মুখে হাসি দেখতে চায়। আর আপনি কি করলেন? ওকে এমন করে ইগনোর করলেন যার জন্য ছেলেটার এমন একটা অবস্থা। আজকে ছেলেটা মরে গেলেই হয়তো আপনি খুশি হতেন না। প্লিজ ভাইয়া, চুপ করুন। এসব বাজে বাজে কথা বলবেন না। ওনার কিচ্ছু হবে না। আমি মরে যাব, সেটাই ঠিক হবে। আমি চলে গেলেই তো কেউ কষ্ট পাবে না, সেটাই ভালো হবে। বুঝেছি, আপনার সাথে কথা বলে কোনো লাভ নেই। এইসব বিষয় নিয়ে আপনাকে বলবো না। ঈশানের আম্মু ওকে নিয়ে অনেক দূরে চলে যাবে। আন্টি বুঝতে পেরেছে আপনি ঈশানকে ভালোবাসার পরও কখনোই মেনে নেবেন না। রাজ গিয়ে আম্মুর সাথে কথা বলল। সব শোনার পর আম্মু বলতে লাগলো, আমার সব বোঝা হয়ে গেছে, কেউ কারো জন্য না। আমি আমার ছেলেকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাব। সারাটা দিন ঈশানের জ্ঞান ফিরল না। রাত 12টার দিকে নীলাশা বাসায় যেতেই ওর আব্বু বলতে আরম্ভ করলো, মামনি, তোমার সাথে আমার কিছু কথা আছে। নীলাশা আব্বুর সামনে দাঁড়াতেই উনি বলতে আরম্ভ করলো, শোনো মামনি, আমি তোমার বিয়ে ঠিক করে ফেলেছি। কিছুদিন যাবৎ ভেবেছি তোমার বয়স হয়েছে, আমাদেরও বয়স হয়েছে, যে কোনো সময় আমরা চোখ বন্ধ করে নিতে পারি। তাই আমি চলে যাওয়ার আগে চাই আমার মেয়েটা কোথাও ভালো আছে সেটা দেখে যেতে। কিন্তু আব্বু। আর কোনো কিন্তু নাই, আমি যেটা বলেছি সেটাই হবে। তুমি বা কতদিন এভাবে থাকবে বলো? আব্বু, আমি চলে গেলে তোমাদের কি হবে? আমি যদি বিয়ে করে এখান থেকে চলে যাই তাহলে তোমাদের কে দেখবে? সেটা তোমাকে দেখতে হবে না।
ছেলেপক্ষ সবই শুনেছে, ওরা সবটা জেনেই শুনেই রাজি হয়েছে। ওরা বলেছে বিয়ের পর তোমাকে চাকরিটা করতে হবে না, ওরা সবকিছুতে রাজি আছে। আর এও বলে দিয়েছে আমাদের ফ্যামিলির পুরো দায়িত্বটা ওদের। ছেলে তোমাকে অনেক অনেক পছন্দ করেছে, তাই আমি চাই না এরকম একটা ভালো সম্বন্ধ হাতছাড়া করতে। হয়তো আমাদের একটু কষ্ট হবে, তারপরও যে টাকাটা আছে সেটা দিয়ে আমাদের দিব্যি চলে যাবে। তুমি টেনশন করো না আমাদের নিয়ে। নীলাশা কিছু বলার আগেই আম্মুকে বোঝাতে লাগলো। নীলাশা রুমে চলে গেল। তারপর বালিশে মুখ গুজে অনেকক্ষণ কান্না করলো। সারা রাত নীলাশা ঘুমাতে পারল না, শুধু ভাবলো এবার ঈশানকে সারা জীবনের জন্য দূরে সরিয়ে দিতে হবে। পরদিন নীলাশা হসপিটালে আসতেই বুঝতে পারলো ঈশানের জ্ঞান ফিরেছে। আরও প্রচণ্ড পরিমাণে পাগলামি করছে। রাজ হাত জোড় করে নীলাশাকে বলল, প্লিজ আপনি একটু কেবিনে যান, ওকে একটু শান্ত করে আসেন। ওর সাথে একটু কথা বলে দেখেন, ও সব ভুলে যাবে। আমি জানি আপনি ওকে কখনো মেনে নেবেন না, হয়তো ঈশানের আব্বুর কারণে, নয়তো নিজের অবস্থানের কথা ভেবে। আমি আপনাকে দোষারোপ করছি না, না, শুধু ওর সাথে একটু কথা বলে আসেন। দেখুন, ঈশান আর পাগলামি করবে না। রাজের কথা মতো নীলাশা ঈশানের কাছে আসলো। আব্বু ওর সাথে কথা বলার চেষ্টা করেছে, যার জন্য ঈশান প্রচণ্ড পরিমাণে সিন ক্রিয়েট করছে। আম্মু ওকে জড়িয়ে ধরে রেখেছে। শরীরের শক্তি নেই, তারপরও পাগলের মতো কান্নাকাটি করছে ঈশান। নীলাশা গিয়ে ঈশানের সামনে দাঁড়াতে ঈশান ওর দিকে একবার তাকিয়ে চোখ জোড়া নামিয়ে নিয়ে বলতে আরম্ভ করলো, আপনি আপনি এখানে কেন আসছেন? আপনি না চলে যেতে চাইছিলেন তো যান। আপনি আমার সামনে আসবেন না, এখান থেকে চলে যান। আমি কাউকে ভালোবাসি না, আমি কাউকে ভালোবাসি না। আপনি আমাকে সান্ত্বনা দিতে আসছেন তো? আমি তো আপনার থেকে দূরে সরে গিয়েছিলাম, তারপরও আপনি এখানে কেন এসেছেন? ও আপনি তো এই হসপিটালে জব করেন, আমি এখান থেকে চলে যাব? এর মাঝে ডক্টর কেবিনে ঢুকলো। ঈশানকে এইভাবে কান্নাকাটি করতে দেখে বলতে আরম্ভ করলো, আফজাল সাহেব, কি বললেন ছেলেকে, যার জন্য এইভাবে উত্তেজিত হয়ে গেল? আপনাদের বলেছি না ওকে কোনো রকম প্রেশার দিবেন না। আপনাদের দ্বারা না কিছু হবে না। দয়া করে কেবিন থেকে বেরিয়ে গেলে খুশি হব। নার্স, তুমি এখনই ওকে ইঞ্জেকশন পুশ করার ব্যবস্থা করো। ডক্টরের কথাতে আরো 2-3 জন নার্স এসে ঈশানকে ধরতেই নীলাশা এসে ওর হাতে একটা ঘুমের ইঞ্জেকশন পুশ করে দিল। ভালোবাসার মানুষের এমন বেহাল অবস্থা দেখে নীলাশার চোখ দিয়ে পানি ঝরছে। এর মাঝে ডাক্তারের অন্য নার্সগুলো চলে যেতেই আম্মু রুম থেকে বেরিয়ে গেল। নীলাশা কান্না করে দিয়ে ঈশানের পাশে বসে পড়ল। তারপর ঈশানের একটা হাত ধরে অনেকক্ষণ মুখের দিকে তাকিয়ে থেকে কপালে একটা চুমু দিয়ে বলতে আরম্ভ করলো, আপনি আমাকে মাফ করবেন, আমি আপনার ভালোবাসাটা বুঝতে পারিনি। বোঝার পরও সেটাকে দূরে সরিয়ে দিয়েছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। জানি আপনি আমাকে কখনোই মাফ করতে পারবেন না। কি করব বলেন? আমি নিরুপায়। আমি এমন একটা অবস্থানে আছি যেখান থেকে না আপনাকে কাছে টেনে নিতে পারছি, আর নিজেকে এখান থেকে সরিয়ে নিতে পারছি না। প্লিজ আপনি আমাকে মাফ করে দিবেন। আমি আপনার ভালোবাসাটা বুঝতে পারিনি। আপনি আমাকে অভিশাপ দিয়েন, তারপরেও নিজেকে এভাবে কষ্ট দিয়েন না। নীলাশা কিছুক্ষণ ঈশানের অসহায় মুখের দিকে তাকিয়ে রইল। মুখটা পুরো শুকিয়ে গেছে, আর কয়েকটা দিন না খেয়ে নিজের অবস্থা পুরো বেহাল দশা করেছে। নীলাশা জানে ঈশান নিজেকে কষ্ট দিতে প্রচুর পরিমাণে নেশা করে। নীলাশা চোখ মুছতে মুছতে কেবিন থেকে বের হতেই আফজাল সাহেব এসে ওর সামনে দাঁড়ালো। তখন নীলাশা পাশ কাটিয়ে চলে যেতে গেলে উনি বলতে আরম্ভ করলো, দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? আঙ্কেল, আব্বু আমার বিয়ে ঠিক করেছে, আর খুব শীঘ্রই আমার বিয়ে, হয়তো 1 সপ্তাহের মধ্যে। আমি ঠিক করেছি আজকে এখান থেকে চলে যাব। আমি আর এই চাকরি কন্টিনিউ করতে পারছি না। আর আমার জন্য আপনার ফ্যামিলিতে এত সমস্যা, আমি শহর ছেড়ে চলে গেলেই হয়তো এই সমস্যাটা আর থাকবে না। আমার ছেলেকে কষ্ট দিয়ে এভাবে ফেলে রেখে তুমি যেতে পারো না। এত কিছু যখন তোমার জন্য হয়েছে, তাহলে তোমাকেই সবটা ঠিক করতে হবে। আফজাল সাহেবের এরকম ধারা কথাতে নীলাশা সহ সবাই বেশ অবাক হয়ে গেল। আর ঈশানের আব্বুর মুখের দিকে তাকিয়ে রইল। তখন নীলাশা বলতে আরম্ভ করলো, আঙ্কেল, আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। সেটা পরে বুঝতে পারবে, কথাটা আজকে বলতে চাচ্ছিলাম না। কিন্তু তোমরা যা শুরু করেছো, তাতে হয়তো আমার ছেলেটাকে ওর আম্মুকে আমি শান্ত করতে পারবো না। শোনো, আমি কালকে তোমাদের বাসায় গিয়েছিলাম, তোমার আব্বুর সাথে কথা বলেছি। সব শোনার পর উনি বিয়েতে রাজি হয়েছে। আমি অন্যায় করেছি আমার ছেলেকে এভাবে তোমার থেকে দূরে সরিয়ে দিয়ে। বুঝতে পারিনি আমার ছেলেটা এত বেশি পাগলামি করবে। তুমি প্লিজ ওকে এভাবে দূরে সরিয়ে দিও না। আমি মানছি আমি অন্যায় করেছি, তার শাস্তি তোমরা আমাকে দাও। তারপরও ওর উপর রাগ করে থেকো না। কি সব বলছেন আঙ্কেল? আপনি বুঝতে পারছেন আমি একটা গরিব ঘরের মেয়ে, তার উপর হসপিটালে সামান্য একজন নার্স।
যে কিনা আপনার ছেলেকে ভালোবাসে তো দূরে থাক, আপনার বাসার কাজের মেয়ে হওয়ারও যোগ্যতা রাখে না, তাহলে আপনি কি করে আপনার ছেলের পাশে আমাকে মেনে নেবেন বলেন? আপনার স্ট্যাটাসে লাগবে না? নীলাশা কথাগুলো বলেই কান্না করতে লাগলো। তখন আব্বু ওর সামনে হাত জোড় করে বলল, মামনি, এসব কথা বলে আমাকে আর লজ্জা দিও না। আমি অনেক বড় ভুল করেছি। আমার ছেলেকে এভাবে কষ্ট দিয়ে আমি অনেক বড় অন্যায় করেছি। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আমি তোমার আব্বু আম্মুকে রাজি করিয়েছি। তুমি অন্তত বিয়েতে বারণ করে দিও না। তুমি আমার ছেলেটার মুখের দিকে তাকিয়ে হলেও বিয়েতে হ্যাঁ বলে দাও। তুমিও তো ওকে ভালোবাসো। আমি তোমার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছি তোমার চোখে ওর জন্য অসম্ভব রকমের মায়ের ভালোবাসা জড়িয়ে আছে। প্লিজ ওকে আর কষ্ট দিও না। অসম্ভব আঙ্কেল, এই বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আমি জানি আপনি কখনো আমাকে ছেলের বউ হিসেবে মানতে পারবেন না। আপনার ছেলে আমাকে কখনো মাফ করবে না। ও এমনিতেই আমাকে এখন ঘৃণা করে, তাই আমি চাই যে মানুষটা আমাকে ঘৃণা করে সারা জীবনে যেন ঘৃণাই করে যায়। বুঝতে পেরেছি, রাগ আর অভিমানের থেকে এখন এসব কথা বলছো তো। আচ্ছা, আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাচ্ছি। তারপরও আমার ছেলেটাকে দূরে সরিয়ে দিও না। আব্বুর কথা শুনে নীলাশা দূরে সরে গেল আর কান্না করে দিয়ে বলতে লাগলো, আঙ্কেল, আপনার ছেলেকে আপনি দূরে সরিয়ে দেন, তারপরও এরকম পাগলামি করবেন না। অন্তত আমাকে আর কোনো অপরাধী করবেন না। এমনিতেই উনি আমার উপর প্রচন্ড পরিমাণে রেগে আছে, আর আপনি এরকম কাজ করলে আমি সারা জীবন সবার কাছে অপরাধী হয়ে থাকবো। আমি জানি তুমি কিরকম মেয়ে, তাই তোমাকে এভাবে কথাগুলো না বললে তুমি রাজি হতে না। আমি চাই তুমি আমার ছেলেটাকে বিয়ে করে নাও। আমি ঠিক করেছি 1 সপ্তাহের মধ্যে তোমার সাথে ঈশানের বিয়ে। তুমি শুধু ওকে বিয়েটা করে নাও, দেখো সব ঠিক হয়ে যাবে। নীলাশা কথা বলছে না, তাই আম্মু আর রাজ বেশ কিছুক্ষণ ওকে বোঝাতে লাগলো। পরদিন ঈশানের জ্ঞান ফিরে আসতে নীলাশা প্রথমে কেবিনে ঢুকলো। ঈশান ওকে দেখে একবার ওর দিকে তাকিয়ে তারপর ওপরের দিকে তাকিয়ে রইল। তখন নীলাশা ওর পাশে বসে একটা হাত 2 হাতের মুঠোয় নিতেই ঈশান হাতটা ছাড়িয়ে নিল আর নীলাশা বলতে আরম্ভ করলো, রাগ করে আছো আমার উপর? থাকো, সমস্যা নেই, কিন্তু একটু কথা বলো আমার সাথে। দেখো, তুমি এইভাবে আমাকে দূরে সরিয়ে দিতে চাইছো, তাতেও সমস্যা নেই, একটু কথা বলো। আমার জন্যই তো তুমি কষ্ট পাচ্ছ। দেখো, এই কষ্টটা আর থাকবে না। তোমার আব্বু সবটা মেনে নিয়েছে, আর আমাদের বিয়েটাও কালকে ঠিক করে আসছে। নীলাশার কথাতে ঈশান ওর দিকে তাকালো। খেয়াল করলো নীলাশার চোখে মুখে একটা অসম্ভব রকমের খুশির ছাপ। তখন ঈশান একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, দেখেন, মজা করবেন না। আমার মধ্যে সব মজা করার মতো কোনো শক্তি আর অবশিষ্ট নেই। মরেই যেতাম, শুধু আম্মুর জন্য সুইসাইডটাই করিনি। এসব কথা বলে আমাকে হাসাবেন না। আমার মধ্যে হাসার মতো কোনো শক্তি নেই। আপনি যে আমাকে ভালোবাসেন না সেটা আমি জানি। আব্বু জোরপূর্বক আপনার সাথে আমার বিয়েটা ঠিক করেছে, তো শুধু আমাকে বাঁচানোর জন্য, তাই না? আপনি চলে যান, আমাকে আপনার বিয়ে করতে হবে না। আমি মরবো না। উপরওয়ালা আমাকে ঠিক যতদিন বাঁচিয়ে রাখবে আমি ঠিক ততদিনই বেঁচে থাকবো, এতে আপনি চান বা না চান। ঈশানের কথাতে নীলাশা ফুপিয়ে কান্না করে দিল। তখন ঈশানের একটা হাত 2 হাতের মুঠোয় নিয়ে চুমু দিতে দিতে বলতে আরম্ভ করলো, এই প্লিজ এরকম কথা বলো না, আমার প্রচন্ড পরিমাণে ভয় হয়। তুমি জানো তোমার এই অবস্থা দেখে আমার কতটা কষ্ট হয়েছিল। মনে হয়েছিল আমি নিজেকে শেষ করে দেই। তুমি এরকম একটা কাজ কেন করতে গেলে? এইসব বলে আমাকে কষ্ট দিও না প্লিজ। তুমি এসব বললে আমার প্রচন্ড পরিমাণে ভয় হয়। তুমি আমাকে বলো তোমাকে ভালোবেসে আমার মরে যেতে হবে, আমি সেটা করে নেব। তারপরও এইসব কথা আর কখনো বলবে না প্লিজ। দেখেন নার্স ম্যাডাম, আমার হাত ধরবেন না, ছেড়ে দিন। আমি তো একটা দুশ্চরিত্র লম্পট ছেলে। আপনাকে শুধু শারীরিক চাহিদার কারণে কাছে টেনে নেই। এখন শরীরের চাহিদাটা আমি মিটিয়ে ফেলেছি, তাহলে এখন আপনি আমার কাছে আসছেন কেন? যান, এখান থেকে চলে যান। আমি না কাউকে ভালোবাসি, না কেউ আমাকে ভালোবাসে। কারো ভালোবাসারই আমার দরকার নেই। যেখানে নিজের আব্বু আম্মুই আমাকে বুঝতে পারিনি, সেখানে তো আপনি আমার রক্তের সম্পর্কের কেউ না। সত্যি দূরে চলে যাব, সত্যি আমি তোমার কেউ নই। হয়তো আমি তোমার রক্তের সম্পর্কের কেউ নই, কিন্তু তোমার আত্মার সাথে আত্মার সম্পর্কের একজন মানুষ, যাকে কিনা তুমি এত ভালোবাসো। তুমি আমার ওপর রাগ করে এরকম কথা বলছো, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে চলে যাচ্ছি। তবে এইটুকু শুনে রাখো, আমি তোমার লাইফ থেকে কোথাও যাচ্ছি না। যে মানুষটা আমাকে এত ভালোবাসে, সে যদি আমাকে তাড়িয়েও দেয়, আমাকে যদি কখনো ভালোও না বাসে, এনেও না নেয়, তারপরও আমি তার কাছেই পড়ে থাকবো।
ঈশান চুপ করে আছে। নীলাশা কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। ওকে এভাবে কান্না করে বেরিয়ে যেতে দেখে রাজ রুমে ঢুকলো। তারপর ঈশানের পাশে বসতেই ও রাজের দিকে তাকালো ও বলতে লাগলো, অনেক কিছুর পর ঠিক হয়েছে। এখন অন্তত মেয়েটাকে এভাবে দূরে সরিয়ে দিয়ে নিজের কষ্টটাকে বাড়াস না, আর না ওকে কষ্ট দিস। তুই যত পারিস ওর উপর রাগ দেখা, তারপরে এমন কিছু করিস না যার জন্য সবকিছু নষ্ট হয়ে যায়। আমি তো বলিনি আমার জন্য সবাইকে কষ্ট করতে কিংবা আমার সাথে এই মেয়েটার বিয়ে ঠিক করতে। তাহলে তোরা শুধু শুধু এসব করলি কি জন্য বল? দেখ, তোর রাগ করাটাই স্বাভাবিক, কিন্তু তুই যতই রাগ দেখাস না কেন, দিন শেষে কিন্তু তুই ওকে ভালোবাসিস। তাই আমি বলবো তুই বিয়েটা করে নে। হয়তো মেয়েটার উপর কিছুদিন রাগ করে থাকবি, ওর দিক থেকে তুই মুখ ফিরিয়ে নিবি। তারপর যখন মেয়েটা কান্না করবে তখন তুই সেটা সহ্য করতে পারবি না। তুই তো বলতি তুই ওর কষ্ট সহ্য করতে পারিস না, যার জন্য লুকিয়ে ওকে অনেক হেল্প করেছিস। তারপর মেয়েটা তো এখন কষ্ট পাচ্ছে শুধু তোর জন্য। তাই আমি বলি কি, বিয়েটা করে নে। দরকার পড়লে ওকে কিছুদিন কষ্ট দিস, তারপর না হয় মেনে নিস। তারপর এমন কিছু করিস না যার জন্য মেয়েটা উল্টো পাল্টা কিছু একটা করে বসে। আব্বু আম্মু ঈশানের সাথে কথা বলল, কিন্তু ঈশান আব্বুর সাথে কথা বলাটাই বন্ধ করে দিয়েছে। আব্বু হতাশ হয়ে রুম থেকে বেরিয়ে যেতেই আম্মু কিছুক্ষণ ঈশানকে বোঝালো। ঈশান সিদ্ধান্ত নিল বিয়েটা করে নিবে। তো আরো 2-3টা দিন ওকে হসপিটালে থাকতে হলো। আর এই 2-3টা দিন নীলাশা একজন স্ত্রী যেমন স্বামীর সেবা করে ঠিক তেমন করেই গেছে। একটা মুহূর্তের জন্য ও পাশ থেকে সরেনি। আফজাল সাহেব ওকে জবটা ছেড়ে দিতে বললেও নীলাশা ছাড়েনি, শুধু ঈশানের জন্য। নীলাশা বলেছে যেদিন ঈশান সুস্থ হয়ে যাবে সেদিন জবটা ছেড়ে দিবে। নীলাশা ঈশানের এতটা কাছাকাছি থেকেছে, তারপরও ঈশান ওর সাথে কোনো কথাই বলেনি, যার জন্য নীলাশা ঈশানের সামনেই কান্না করেছে। ঈশান জানে মেয়েটাকে ভালোবাসে, কিন্তু কেন যে তখন দূরে সরিয়ে দিয়েছিল। তো হসপিটাল থেকে বাসায় ফিরলে 7 দিনের মাথায় ওদের বিয়েটা বিশাল আয়োজনের মধ্যে দিয়ে হয়ে যায়। আর বিয়ের সময় ঈশান বেশ অন্যমনস্ক ছিল, যার জন্য নীলাশার খুব বেশি ভয় হচ্ছিল। না না, ও হয়তো আমার উপর একটু রেগে আছে, একটা সময় ঠিকই আমাকে মেনে নেবে। ঈশান তো আমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে, তাহলে ইগনোর কেন করবে? বিয়ের সব কার্যক্রম শেষ করে ঈশান নীলাশাকে নিয়ে বাসায় আসে। তারপর আম্মুদের বরণ করলে সব ফর্মালিটি শেষে ঈশান একাই ছাদে চলে যায়। গিয়ে দেখে ওর বন্ধুরা বসে আড্ডা দিচ্ছে। ঈশানও অনেকদিন পর বন্ধুদের সাথে প্রাণ খুলে আড্ডা দিল। রাজ ঈশানকে অনেক বোঝালো আর নীলাশাকে কষ্ট না দিতে বারণ করলো। ঈশান কোনো কথাই বলল না। 12টার দিকে আম্মু এসে ডেকে গেলে ঈশানও বাধ্য ছেলের মতো রুমে চলে আসে। দরজা আটকে দিয়ে বিছানার দিকে তাকালো। নীলাশা বিছানার মাঝখানে বসে যে ইয়া বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। ঈশানের মনে হচ্ছিল একটা পরী বসে আছে। ঈশান একবার ওর দিকে তাকালো। তাকাতে নীলাশার করা অবহেলা আর ওর দেওয়া কষ্টগুলোর কথাগুলো মনে পড়ে গেল। মনে হতে লাগলো এই মেয়েটাকে এত ভালোবাসে আর সে ওকে এমন করে কষ্ট দিল। তো ঈশান এসে নীলাশার সামনে দাঁড়াতেই ও উঠে এসে ঈশানের পায়ে হাত দিয়ে সালাম করতে গেল। তখন ঈশান বলল, থাক, যাকে ভালোবাসো না তাকে এত বেশি সম্মান দেখাতে হবে না। ঈশান কথাগুলো বলেই আলমারির দিকে চলে গেল আর নীলাশা সেখানেই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ঈশান কথাগুলো বলেই আলমারির দিকে চলে গেল আর নীলাশা সেখানেই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ঈশানের মুখে এমন কথা শুনেই নীলাশার বুকের ভেতরটা কেঁপে উঠেছিল। ঈশান আলমারি থেকে কিছু একটা বের করে এনে তারপর বিছানার উপর রেখে নীলাশার হাত ধরে টানতে টানতে ওকে বিছানায় মুখোমুখি বসিয়ে দিয়ে অনেকগুলো টাকা বের করে ওর সামনে রেখে বলতে লাগলো, এটা তোমার দেনমোহরের টাকা, পরিশোধ করে দিলাম। এতে আমি বেঁচে থাকি কিংবা মরে যাই, তারপরও তোমার আর কোনো দাবি দাওয়া আমার কাছে থাকবে না। ঈশান কথাগুলো বলতেই নীলাশা হাত দিয়ে ওর মুখটা আটকে দিল। কান্না করে দিয়ে বলতে লাগলো, এই তুমি এসব কি বলছো? প্লিজ এগুলো বলো না। তুমি জানো না এগুলো বললে আমার কষ্ট হয়। প্লিজ এইসব বাজে বাজে কথা বলো না। তুমি রাগ করে আছো আমার উপর, কিন্তু তাই বলে এইসব কি বলতেছো তুমি? থাক, এখন আর ভালোবাসা দেখাতে হবে না। বিয়ে হয়েছে তো এখন স্ত্রীর দায়িত্বটা পালন করছেন, তাই না? এই মিথ্যে ভালোবাসাটা আর আমাকে দেখাতে হবে না। নীলাশা কান্না করতে লাগলো। তখন ঈশান ওকে রেখে বিছানা থেকে একটা বালিশ আর একটা চাদর নিয়ে যখনই সোফার দিকে যেতে নিবে তখনই নীলাশা ঈশানের একটা হাত ধরলো আর কান্না করে করে বলতে লাগলো, এই তুমি এদিকে কোথায় যাচ্ছ? তোমার কি মনে হয় এত কিছুর পরও আমি তোমাকে
বউ হিসেবে মেনে নিব আর তোমাকে ভালোবাসবো, সেটা তোমার ভুল ধারণা। আমার ভালোবাসাটা ওই দিনই মরে গেছে, যেদিন তুমি আমাকে ওরকম বাজে কথাগুলো শুনিয়েছ, দূরে সরিয়ে দিয়েছ, যার জন্য এতটা যন্ত্রণাটা পেয়েছি। কিন্তু ভালোবাসাটা তার জন্য বেঁচে নেই। এখন শুধু পাহাড় সমান ঘৃণাটাই তোমার জন্য বেঁচে আছে। না না, তুমি রাগ করে এসব কথা বলছো, তাই না? প্লিজ এরকম কিছু বলো না। আমার না প্রচন্ড পরিমাণে কষ্ট হবে। তুমি তো জানো আমি তোমার দেওয়া কষ্টটা সহ্য করতে পারি না। লিখে নাও, এখন থেকে শুধু আমার বাজে চেহারাটাই শুধু তুমি দেখতে পাবে। ওই জন্য বলেছিলাম যে আমাকে বিয়ে করার দরকার নেই। তাছাড়া এখন তো তোমাকে আর ভালোবাসি না। তার উপর তোমাকে তাহলে একটা সময় যে তোমার দেওয়া কষ্টটা আমিও সহ্য করতে পারতাম না, যার জন্য মরতে বসেছিলাম। তারপরও তুমি একটু দয়া করনি, আমার ভালোবাসাটা পর্যন্ত ভিক্ষা দাওনি। আম্মু পর্যন্ত তোমার পায়ে ধরতে গেছিল, আর তুমি নিজের জেদের কাছে অটল ছিলে। তাহলে এখন কেন আসছো আমার লাইফে? আমার ভালোবাসাটাকে তুমি পায়ে মারিয়ে দিয়েছো। তাহলে আর এই ভালোবাসাটা কথা বলে লাভ কি? তুমি প্লিজ এমন করে বলিও না। আমি অনেক অনেক অন্যায় করেছি, তার জন্য তুমি শাস্তি দাও। তারপরও এরকম একটা রাতে তুমি আমার থেকে দূরে সরে যেও না। তুমি জানো এই রাত নিয়ে মেয়েদের কত স্বপ্ন থাকে। প্লিজ তুমি আমাকে এমন করে দূরে সরিয়ে দিও না। আমি তো ইচ্ছে করে এমন কিছু করিনি, তাহলে তুমি কেন আমাকে কষ্ট দিয়ে দিবে বলো? না না, আমি তোমাকে কষ্ট দিচ্ছি না। কষ্টটা তুমি নিজেই তৈরি করেছো, আর আমি সবটা জানতাম। হ্যাঁ, তুই মানতে চাইলে আমাকে সবটা বলতে যে আব্বু এগুলো বারণ করেছে, আর তুমি তোমার অবস্থানের কথা ভেবে কিছু করতে পারছো না। এসব আমি তো তোমাকে বলেছিলাম। আমি তোমাকে বিয়ে করে অন্য কোথাও নিয়ে যেতে রাজি ছিলাম। তুমি একটাবার অন্তত আম্মুকে বলতে পারতে যে আব্বু তোমাকে এমন কিছু বলেছে। আমার এরকম একটা দুরবস্থা দেখেও তুমি চুপ করেছিলে। তাহলে এখন এত ভালোবাসা দেখাচ্ছ কেন? আমার কোনো ভালোবাসার দরকার নেই। আমি বুঝে গেছি পৃথিবীতে কেউ কারোর জন্য নয়। ঈশা নীলাশার হাতটা ছাড়িয়ে নিয়ে সোফায় শুয়ে পড়ল, আর নীলাশা ফুপিয়ে কান্না করতে লাগলো। ঈশান কোনো কথাই বলল না, কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। নীলাশা ঈশানের পায়ের কাছে বসে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তারপর মাঝরাতের দিকে যখনই নীলাশার মনে হলো যে ঈশান প্রচণ্ড পরিমাণে রাগ করে আছে, নীলাশা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেল। তারপর 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করতে লাগলো, আর ঈশানের জন্য ভালোবাসাটা ভিক্ষা চাইল। ঈশান সবটাই শুনতে পেল। তারপর একটা সময় অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল। সারাটা রাত আর নীলাশা ঘুমোতে পারল না, শুধু কান্নাই করে গেল। তারপর যখন পরদিন সকালে ঘুম ভাঙলো, দেখলো ঈশান গুটির সুটি মেরে সোফায় শুয়ে আছে। হয়তো অনেক ঠান্ডা লাগছে, তাই নীলাশা ওর শরীরে একটা চাদর দিয়ে দিল, আর ঈশান ওর হাতটা জড়িয়ে ধরল। নীলাশা হাতটা ছাড়িয়ে নিয়ে কিছুক্ষণ ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে ওর কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে কান্না করতে করতে ওয়াশরুমে চলে গেল। নীলাশা লম্বা একটা শাওয়া নিয়ে কোনো রকমে একটা শাড়ি পরে বের হলো। ও এখনও বারবার ফুঁসে উঠছে। নীলাশা ভেবেছিল ঈশান ওর ওপর রেগে আছে, কিন্তু এত বেশি রেগে আছে সেটাও ভাবতেও পারেনি। তাই নীলাশা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে গোছাতে লাগলো। তারপর ঈশানের ঘুমটা যখন ভাঙলো, খেয়াল করলো আয়নার সামনে একটা পরী দাঁড়িয়ে আছে আর নিজেকে গোছানোর চেষ্টা করছে। নীলাশাকে এই রূপে দেখে ঈশান উঠে বসে, কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইল, আর পুরো একটা ঘোরের মধ্যে চলে গেল। তারপর আয়নাতে নীলাশার ফর্সা উন্মুক্ত পেটের ওপর ওর চোখ পড়ল। তখন ঈশান ভুলেই গেল ও নীলাশার ওপর রাগ করে আছে। ঈশান অজান্তে উঠে গিয়ে নীলাশার পেছনে দাঁড়ালো। নীলাশা একবার ওকে আয়নাতে দেখে প্রশ্ন করল, এমন করে কি দেখছো? আমার বউটাকে দেখছি। কেন, আমি কি তোমার দিকে তাকাতেও পারবো না? না মানে আসলে কালকে তো তুমি বলেছিলে তুমি আমাকে। নীলাশা কিছু বলে ওঠার আগে ঈশান ওকে পেছন থেকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। তারপর যখনই ওর পেটের ওপর 2 হাত রেখে তার উপর ঘাড়ে আর গলায় নাক ঘষতে আরম্ভ করলো, সাথে সাথে নীলাশার চোখজোড়া বন্ধ করে নিল। ও এখনও বারবার ফুঁপিয়ে উঠছে। ঈশান নীলাশার ঘাড়ে আর গলায় কিস করতে আরম্ভ করলো। নীলাশার বুকটা ক্রমশ ওঠানামা করছে, ও নিঃশ্বাসটা ভারী হয়ে আসছে। ঈশানের প্রত্যেকটা স্পর্শে নীলাশা পুরো উন্মাদ হয়ে যাচ্ছিল, আর ঈশান ততটাই আদরের মাত্রা বাড়িয়ে দিচ্ছিল। ঈশানের রোমান্টিক অত্যাচারে নীলাশা আর থাকতে না পেরে ঈশানের দিকে ঘুরেই ওকে বিদ্যুৎ গতিতে জড়িয়ে ধরল। ঈশান নীলাশার মুখটা তুলে খেয়াল করে ওর গোলাপের পাপড়ির মতো ঠোঁট জোড়া
এত বেশি কাঁদছে যেটা বারবার ঈশানকে কাছে টানে। ঈশান নীলাশার মিষ্টি ঠোঁটের স্বাদ নিতে ওদের 4 ঠোঁট এক করে দিল। সাথে সাথে নীলাশা ওর চুলগুলো আঁকড়ে ধরে রেসপন্স দিতে আরম্ভ করলো। এভাবে 5 মিনিট যেতে ঈশানের মনে পড়ে গেল নীলাশা একটা সময় ওকে ইগনোর করেছে। নীলাশার করা প্রত্যেকটা অবহেলার কথা মনে পড়তে ঈশান ওকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। ঈশানের এমন বিহেভে নীলাশা অবাক হয়ে ওর দিকেই তাকিয়ে রইল। তারপর বলল, কি হলো, তুমি এভাবে সরিয়ে দিলে যে? নীলাশাকে এমন অবস্থায় দেখে ঈশান নিজেকে সামলে রাখতে পারছিল না। ঈশান কথাটা ঘোরানোর জন্য আর নীলাশাকে কষ্ট দেওয়ার জন্য বলতে লাগলো, তুমি কি ভেবেছো আমি তোমাকে এত সহজে মেনে নিব? এইটা তো শুধু তোমাকে কষ্ট দেওয়ার জন্য করলাম। তোমাকে আমি বারবার কাছে টেনে নিব, কিন্তু স্ত্রীর অধিকারটা তুমি আমার থেকে কখনোই পাবে না। সব সময় শুধু তোমাকে এমন করে কষ্ট দিয়ে যাব। ঈশানের বলা প্রত্যেকটা কথা নীলাশার বুকে তীরের মতো বিঁধে। ও তাড়াহুড়া করে ঈশানের সামনে আসলো। তারপর ওর একটা হাত ধরে চুমু দিয়ে বলতে আরম্ভ করলো, বাবু প্লিজ আমাকে মাফ করে দাও, আমি অন্যায় করেছি তার জন্য শাস্তি দাও। তারপরও কাছে টেনে নিয়ে এমন করে কষ্ট দিয়ে দূরে সরিয়ে দিও না। আমি থাকতে পারবো না তোমার স্পর্শ না পেয়ে। প্লিজ আমাকে একবার বুকে জড়িয়ে নাও, আমি প্রচন্ড পরিমাণে মিস করছি তোমার পাগলামিগুলো। প্লিজ আমাকে আগের মতো ভালোবাসো। কখনোই না। তোমাকে আর একটা মুহূর্তের জন্য আমি ভালোবেসে নিজের বুকে জড়িয়ে নেব না। তুমি কি ভেবেছো আমি সবটা ভুলে গেছি? কখনোই না। ঈশান কথাটা বলেই গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে পড়ল। আব্বু আম্মু ওকে ডাকাডাকি করলো, কিন্তু ও কারো কথাই শুনলো না। আম্মু তাড়াহুড়া করে নীলাশার রুমে এসে দেখলো নীলাশা ফ্লোরে বসে কান্না করছে। আম্মু বিষয়টা বুঝতে পেরে ওকে জিজ্ঞেস করতেই নীলাশা সবটা বলল। সব শোনার পর আম্মু চুপ করে রইল আর নীলাশা কান্না করতে লাগলো। আম্মুর পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, মামুনি, তুমি শান্ত হও। দেখো, ঈশান তোমার উপর রাগ করে আছে। একটু কষ্টটা সহ্য করে নাও। এতগুলো দিন ধরে ছেলেটা রাগটা জমিয়ে রেখেছে। তুমি হয়তো জানো ওর রাগটা একটু বেশি, তার জন্য হয়তো তোমাকে এমন করে কষ্ট দিল। তুমি কান্নাকাটি করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। আম্মু, আমি যে আর পারছি না। তোমার ছেলে আমাকে এমন করে ইগনোর করলে আমি কি করে সেটা সহ্য করব বলো? আমার মরে যেতে ইচ্ছে করে। ও কালকে রাত থেকে আমার সাথে মিসবিহেভ করছে, সেটাও আমি মেনে নিয়েছি। আর আজকে আমাকে এমন করে কাছে টেনে নিয়ে দূরে সরিয়ে দিল। আম্মু, তোমার ছেলে বলছে আমাকে কখনো স্ত্রীর অধিকার দেবে না। এগুলো শোনার পর আমি কি করে নিজেকে ঠিক রাখবো বলো? পাগলি মেয়ে, এমন কিছু হবে না। তুমি ঠিক ওকে মানিয়ে নিতে পারবে। দেখো, ওই একটু পরে এসে তোমাকে সরি বলে দেবে। আম্মু নীলাশাকে বুঝিয়ে তারপর ওকে খাবারটা নিজ হাতে খাইয়ে দিল। আম্মু নীলাশার কান্নাকাটি দেখে ঈশানকে কল করে বাসায় আসতে বলল। ঈশান কোনো কথা না বলে ফোনটা কেটে দিল। আম্মু রাজকে ফোন করে ঈশানকে বাসায় পাঠিয়ে দিতে বলল। রাজ ঈশানকে খুঁজে বের করে কিছুক্ষণ ওকে বোঝালো। তারপর সারাটা দিন ঈশান আর বাসায় ফিরল না, যার জন্য নীলাশা সারাদিনই কান্না করলো। তারপর সন্ধ্যের দিকে ঈশান বাসায় ফিরতে নীলাশা দৌড়ে গিয়ে সবার সামনে ওকে জড়িয়ে ধরে কান্না করে বলতে লাগলো, বাবু আমাকে মাফ করে দাও, রাগ করে থাকলে তার জন্য শাস্তি দাও। তারপরও এভাবে নিজেকে কষ্ট দিও না। তুমি সারা দিন বাসায় নেই, জানো আমি কতটা টেনশন হচ্ছিল আমার। তুমি তো এখন আমাকে কষ্ট দিতে পারো, সেটা কাছে থেকে দাও। তুমি বলেছো আমাকে কষ্ট দিবে, যত পারো কষ্ট দাও, আমি সব সহ্য করে নিব। তারপরও এইভাবে দূরে দূরে থেকো না। আমার কতটা টেনশন হচ্ছিল তোমার জন্য তুমি জানো না কলিজা। আমি এইসব নিতে পারছি না। প্লিজ এরকম পাগলামি করো না জান। ঈশান নীলাশাকে ছাড়িয়ে নিয়ে রুমে চলে গেল আর নীলাশা সেখানেই দাঁড়িয়ে কান্না করতে লাগলো। আম্মুকে বুঝিয়ে রুমে পাঠিয়ে দিল। ঈশান ফ্রেশ হয়ে বেরিয়ে আসতেই নীলাশা ওর পাগুলো জড়িয়ে ধরলো আর কান্না করে বলতে লাগলো, তুমি আমার সাথে এরকম করছো কেন? বুঝতে পারছো না তোমার পাগলিটার কষ্ট হচ্ছে? প্লিজ বাবু পাগলামি করো না, আমি তোমার ইগনোরটা নিতে পারছি না। দরকার পড়লে তুমি আমাকে নিজ হাতে শেষ করে দাও, তারপরে এই কষ্টটা দিও না। তুমি আমার এতটা কাছে থেকেও এত বেশি দূরে সরিয়ে যাচ্ছ কেন? আমি থাকতে পারছি না তোমাকে ছাড়া কলিজা। বলেছি না আমি তোমাকে কষ্ট দিব। এখন থেকে দেখবে কষ্ট কাকে বলে। এর থেকে বেশি কষ্ট তোমাকে দিব। তুমি না পাবে আমার ভালোবাসা, না পারবে আমার সাথে থাকতে। দাও, আরো কষ্ট দাও। তারপরও নিজেকে আমার থেকে দূরে সরিয়ে দিও না। আমাকে ইগনোর করে নিজেকে কষ্ট দিও না। আমি জানি তুমি আমাকে কষ্ট দিয়ে নিজেও ভালো নেই। যত পারো কষ্ট দাও, তারপরও এভাবে রাগ করে থেকো না। আমি তো জানি তুমি কত বেশি কষ্ট পেয়েছো, কষ্ট পাচ্ছ। আমি বুঝতে পেরেছি,
তুমি হয়তো আমাকে কখনোই ভালোবাসবে না, তাই না? আচ্ছা ঠিক আছে, কালকে আমি বাসায় চলে যাব, আর এই শহর ছেড়েও চলে যাব, তোমার লাইফ থেকে চলে যাব। একবার কষ্ট পাবো, সেটাই না হয় সহ্য করে নিব। তোমার থেকে দূরে সরে থাকলে তুমি বুঝতে পারবে আমার কতটা কষ্ট হচ্ছে। যবে থেকে তোমাকে দূরে সরিয়ে দিয়েছি, সেদিন থেকে তুমি যতটা কষ্ট পেয়েছো তার সমপরিমাণ কষ্ট আমিও পেয়েছি। হয়তো নিজেকে কষ্ট দিতে পারিনি, আবার ধরেও রাখতে পারিনি। প্রত্যেকটা রাতে আমি তোমার জন্য কান্না করেছি, সেটা শুধু উপরওয়ালাই জানে। আমি তোমাকে বোঝাতে পারিনি, আর তুমি আমাকে এমন করে ইগনোর করছো। আমি তোমার এই কয়েকটা দিনের অবহেলাটা নিতে পারছি না, তাহলে সারা জীবন তোমার সাথে থেকে এত কষ্ট কি করে সহ্য করব? আমি খুব শীঘ্রই মরে যাব, দেখো। তোমার এই অবহেলাটা নিতে পারবো না, তোমার থেকে হারিয়ে যাব, খুব বেশি কষ্ট পাবে তুমি। আর আমাকে হারিয়ে ফেলার পর বুঝতে পারবে আমি তোমাকে কতটা ভালোবাসতাম। ঈশান নীলাশার কথাটা শুনেই ও চুলের মুঠি ধরে টেনে ওঠালো, তারপর উঠিয়ে ওর গালে সজোরে কয়েকটা থাপ্পড় মেরে দিল। সাথে সাথে তারপর ওর মুখের কাছে মুখটা এনে রাগী কণ্ঠে বলতে লাগলো, তোর সাহস কি করে হয় তুই এরকম কথা বলিস? তুই মরতে পারবি না, আমি তোকে মরতে দেব না। তোর সাহস কি করে হয় আমাকে ছেড়ে যাওয়ার কথা বলিস? তুমি আমাকে এমন করে কষ্ট কেন দিতেছ? তাহলে যখন ছেড়ে যেতেও দিবে না আর মনেও নিবে না, তাহলে থেকে এত কষ্ট কেন দিতেছ? নীলাশা কথাগুলো বলেই কান্না করতে লাগলো, আর ঈশান ওর চুলগুলো সেভাবেই ধরে রাখলো। নীলাশা ফুপিয়ে ফুপিয়ে উঠছে, ব্যথায় নীলাশার চোখ মুখ কুঁচকে রেখেছে। ঈশান ওর কষ্টটা সহ্য করতে পারল না, যে মেয়েটাকে কিনা এত ভালোবাসে সেই মেয়েটাকে এভাবে কষ্ট দিচ্ছে। ঈশান নীলাশার কান্নাটা থামানোর জন্য ওর ঠোঁটজোড়া ঠোঁট দিয়ে বন্ধ করে দিল। 5 মিনিট ঈশান একাই রেসপন্স দিল। নীলাশার থেকে কোনো রেসপন্স না পেয়ে ছেড়ে দিতে গেলে তখন নীলাশা ওর সাথে রেসপন্স দিতে লাগলো। এবার নীলাশা ঈশানের চুলগুলো আঁকড়ে ধরে পাগলের মতো কিস করতে আরম্ভ করলো। কিছুক্ষণ পর ঈশান ঠোঁটজোড়া ছেড়ে দিলে নীলাশা ভাবলো ঈশান ওকে দূরে সরিয়ে দিবে, তাই ফুঁপিয়ে উঠল। তারপর বুকের ওপর থেকে শাড়ির আঁচলটা ফেলে দিয়ে ঈশানকে বুকের সাথে শক্ত করে চেপে ধরল আর চোখ জোড়া বন্ধ করে রাখলো। ঈশানের স্পর্শে নীলাশার নিঃশ্বাসটা ভারী হয়ে যাচ্ছে। নীলাশা এখনো ফুঁপিয়ে উঠছে। ঈশান আর দেরি না করে ওকে কোলে উঠিয়ে নিল। নীলাশা ঈশানের বুকে মুখ গুজে দিল আর ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলল, কাছে রেখে যত পারো কষ্ট দাও, তারপরও এমন করে স্পর্শ দিয়ে দূরে সরিয়ে দিও না। তোমার স্পর্শগুলো পেলে আমি ঠিক থাকতে পারি না নিজেকে, তারপরও এরকম করে কষ্ট দিও না প্লিজ। না পাগলি, আর কষ্ট দিব না। তোমাকে কষ্ট দিয়ে আমি নিজেই কষ্ট পাই। আমি তো তোমাকে এইটুকু বোঝাতে চাইছিলাম তোমাকে কত বেশি ভালোবাসি, কিন্তু যখন তুমি কান্না করো না, ওই কান্নাটা আমি সহ্য করতে পারি না। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও পাগলি। নীলাশা আরো জোরে সোরে কান্না করে দিল। ঈশান ওকে নিয়ে বেডে চলে গেল। তারপর ওকে বেডে শুয়ে দিয়ে ওর সারা মুখে কিস দিতে লাগলো। নীলাশা বারবার ঈশানকে শক্ত করে নিজের সাথে চেপে ধরছিল। তখন ঈশান বলতে লাগলো, 1 মিনিট দাঁড়াও। নীলাশা হতবাক হয়ে গেল। তারপর ঈশান ওকে ছেড়ে দিতেই নীলাশার রাগী চোখে তাকিয়ে বলতে আরম্ভ করলো, আমার সাথে মস্কারি? আরে বাবা দেখো ওরা কেমন করে তাকিয়ে আছে। ওরা যদি এমন করে তাকিয়ে থাকে, ওদের সামনে আদর দিলে কি তোমার লজ্জা লাগবে না, নাকি তোমার ভালো লাগবে বলো জান? নীলাশা লজ্জা পেয়ে ঈশানের বুকে মুখ লুকিয়ে ফেলল। ঈশান ওকে শক্ত করে জড়িয়ে ধরতেই নীলাশা বলতে লাগলো, দেখেছো, একটুও মনে ছিল না। ওদের চলে যেতে বলো না বাবু। এই যে ভাইয়েরা অনেকক্ষণ কান্নাকাটি দেখেছেন, এখন রোমান্সটা আমাদের মধ্যেই থাক। ওইগুলো পরে একদিন অন্য কোথাও থেকে দেখে নিয়েন।